আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 3.1, যেটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা এটা এখন লেকচার 1 পড়বো। মোটামুটি আমাদের 1 ঘন্টা 30 মিনিট মতো লাগবে আর কি। দেখেন, প্রথম দিকে মানুষের একমাত্র চাহিদা ছিল কিভাবে খেতে হবে। এক খাওয়া ছাড়া তার সত্যি আর কোনোই চাহিদা ছিল না। তাহলে আমি যে কথাটা বললাম, প্রথম দিকে মানুষের একমাত্র টার্গেটটা ছিল কিভাবে খেতে হবে। তো যে কথা সেই কাজ, খাইতে হবে। কেমনে খাবো ভাই? তো প্রথম দিকে মানুষ একটু ভেজিটেবল টাইপের জিনিসপত্র বা ফ্রুটস টাইপের জিনিসপত্র খেত। এগুলা খেতে খেতে ভাই একটা সময় ভালো লাগে না, যে কি এগুলা রোজ রোজ কেমনে খায় মানুষ। তো মানুষ আসলে কি করলো, যে একটু পশু কেমনে খাওয়া যায়, পশু মিন্স হরিণ হতে পারে, ছাগল গরু টাইপের এইসব জিনিস কিভাবে খাওয়া যায় এইটা চিন্তা ভাবনা করলো। তো যেই কথা সেই কাজ, তাই করতে হবে। তো পশু তো খাবো বললেই খাওয়া যায় না, ধরতে হবে। তো ধরার জন্য প্রথমে যা করলো মানুষ, যে যখন একটা পাল পাল তো বুঝি, একসাথে যখন অনেকগুলা যায় সেগুলাকে একটা পাল বলে। যখন একটা পাল যেত, মানুষ কি করলো, যে উঁচু 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 পাহাড় থেকে এক একটা পাথর ছুঁড়ে ফেলতো। যদি কারো গায়ে লেগে যায় সেটা তো আটকায় গেল। এই ওয়েতে তারা কি করা শুরু করলো, পশু ধরা শুরু করলো। এটাতে একটা সমস্যা হলে অনেক সময় আগে থেকে টের পেয়ে যায়। হ্যাঁ, যে বড় একটা পাথর ছোড়ার আগে দেখবেন ছোট ছোট নুড়ি পাথর পড়ে যায়, তো ওরা অ্যালার্ট হয়ে যায়, সরে যেত। আবার যারা একটু হিংস্র টাইপের ছিল, যেমন বাঘের কথা বলেন বা হচ্ছে সিংহের কথা বলেন, এগুলা আবার মানুষকে অ্যাটাক করতো। এই কারণে মানুষ প্রথমে যেটা করলো, বুঝলো যে যদি একটু তীক্ষ্ণ ধারালো একটা হাতিয়ার বানানো যায় তাহলে কিন্তু দূর থেকে ছুঁড়ে মারবো, গায়ে লাগলে সেটা শেষ। আবার বাঘটাগও কিন্তু এগুলাকে খুব ভয় পায়। তো প্রথমে মানুষ যেটা করলো, এই কিভাবে হাতিয়ার বানানো যায় এইটা নিয়ে চিন্তা ভাবনা করলো। এরপরে যখন ধরে ফেললো, এরপরে যখন, তাহলে আমরা একটু দেখে ফেলি যে প্রথম দিকে মানুষ কি করলো। আমি যে কথাটা বললাম, প্রথম দিকে মানুষ কি করলো, প্রথম দিকে মানুষ যেটা করলো, এই যে দেখেন দেখেন দেখেন, প্রথম দিকে মানুষ কি করলো, এই যে হাতিয়ার নিয়ে চিন্তা ভাবনা করলো এবং হাতিয়ার বানিয়ে ফেললো। এরপরে যখন এই পশু ধরে ফেলতে পারলো, কাঁচা খাওয়া শুরু করে দিল। তো কাঁচা খাইতে খাইতে একটা সময় মানুষের পেটে সমস্যা হইলো। তো যখন মানুষের পেটে সমস্যা হইলো, বুঝতে পারলো যদি একটু আগুন জ্বালানো যায় তাহলে কিন্তু আরো মজা হবে খাবারগুলা। সো আগুনটা তো সবসময় পাওয়া যায় না, কিভাবে জ্বালানো যায় সেই জন্য তারা যেটা করলো, যে কিভাবে আগুন জ্বালাতে হয় সেটাও শিখে ফেললো। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেপে করলো। এরপরে যখন খাওয়া দাওয়া হয়ে গেল, একটু গান বাজনা করতে হবে, মৌজ মাস্তি করতে হবে, সো এটা নিয়ে চিন্তা করলো। এরপরে আজকের যে আমরা সভ্য মানুষ, আমরা কি করলাম, এইভাবে আস্তে আস্তে আজকের যে সভ্য মানুষ, সেই সভ্য মানুষে কিন্তু পরিণত হয়ে গেলাম, তাই না? আমি যে কথাগুলা বললাম, আই হোপ সবাই ডিসপ্লেতে এগুলা দেখতে পাচ্ছেন, রাইট? এখন আমরা ঘটনাক্রমে যেটার প্রয়োজন উপলব্ধি করলাম সেটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তাটা কেন আসলো? কেননা দেখেন, মানুষের হিসাব করতে হতো। কেন হিসাব করতে হতো? যে কিছু কিছু সময় কিন্তু চাইলেও স্বীকার করা যায় না। যেমন যখন ওয়েদার খুব খারাপ থাকে, মেরু অঞ্চলে অনেক তুষারপাত যখন হয়, তখন মানুষ চাইলেও কি করতে পারতো না, শিকার করতে যেতে পারতো না। সো কয়টা তাদের কাছে হচ্ছে মজুদ আছে, এই যে হরিণ হরিণ টাইপের জিনিসপত্র, বা কত কলসি, কলসি তো বুঝেন, যেটাকে আমরা যে কলস বলি, কত কলস হচ্ছে পানি জমা করা আছে, সেগুলোর জন্য তারা কি করা শুরু করলো, হিসাব করা শুরু করলো। এই জন্য মানুষ এবার কি করলো, হিসাব নিয়ে চিন্তা ভাবনা করলো, সংখ্যা পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করলো। তো আমরা এখন যেটা করব, সংখ্যা পদ্ধতির একটা ডেফিনেশন বানাবো। আমরা এখন কি করব বললাম, সংখ্যা পদ্ধতির একটা ডেফিনেশন বানাবো। আই হোপ সবাই আমরা আমাদের যে বোর্ডটা সেটা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? আমাদের যে বোর্ডটা সবাই এটা কিন্তু খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি, বোর্ডে চলে আসব এবং সংখ্যা পদ্ধতির একটা ডেফিনেশন বানিয়ে ফেলবো। তো মনোযোগ দিয়ে দেখেন সবাই, মনোযোগ দিয়ে দেখেন। দেখেন আমি যেটা লিখছি এখানে সেটা হচ্ছে 787, মানে 787 যেটাকে বলে, আমি 787 লিখেছি, রাইট? তো একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে এখানে একাধিক অঙ্ক আছে। এখানে কি আছে আমাদের, এখানে আমাদের একাধিক অঙ্ক আছে, বাট এগুলো কিন্তু নির্দিষ্ট বা স্পেসিফিক। কেন কথাটা বললাম, এটা তো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। সেই জায়গায় আপনি ন্যাচারালি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এদেরকে ব্যবহার করেন। আমরা একটু পরে একটা সংখ্যা পদ্ধতি পাবো, তার নাম হবে বাইনারি। দেখবো সেই জায়গায় শুধু 0 1 ছাড়া কিছু ব্যবহার করা যায় না। তার মানে ডেসিমেল স্পেসিফিক, নির্দিষ্ট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা যাবে। বাইনারিতে নির্দিষ্ট কত, 0 আর 1, এই দুইটাকে ব্যবহার করা যাবে। তখন সংখ্যা লিখতে হলে এরকম করে করে কি লিখতে হবে, সংখ্যা লিখতে হবে। তাহলে আমি যে কথাটা বললাম, এখানে নির্দিষ্ট অঙ্ক আছে, তাই না?
তাহলে আমাদের একটা সংখ্যাতে নির্দিষ্ট কি থাকবে, অঙ্ক থাকবে। সেকেন্ড যে কথা, এরা কিন্তু কিছু সুনির্দিষ্ট নিয়ম মানবে। সুনির্দিষ্ট নিয়মটা এরকম যে দেখেন 7 কিন্তু আমরা বুঝি, 7টা আমরা ভালোভাবে বুঝি, 7 আমরা বুঝি না, 7 সপ্তাহে 7 দিন, তারপরে 7 টাকা, আমরা কিন্তু 7কে খুব ভালোভাবে বুঝতে পারি। যে আমাদের যারা বীর শ্রেষ্ঠ আছে এরাও কিন্তু 7 জন, তাই না? 7টাকে বুঝি, বাট দেখেন এই যে পজিশন বা অবস্থানের জন্য কিন্তু এখানে 7টা 700 হয়ে যায়। আবার এইটাও আমরা বুঝি, বাট পজিশনের জন্য কিন্তু এইটা কত হয়ে যায়, 80 হয়ে যায়। 7 আমরা ভালোভাবে বুঝি, বাট পজিশনের জন্য কিন্তু শেয়ার চেঞ্জ হয় না, 7টা 7ই থাকে। এরপরে আমরা যেটা করি, এই তিনজনকে যোগ করে যেটা পাই সেটাই কিন্তু সংখ্যার ভ্যালু। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটার জন্য আমরা যেটা করেছি, একাধিক নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করছি, তারা আবার কি করছে, কিছু সুনির্দিষ্ট নিয়ম মানছে। তাহলে অঙ্ক থাকবে, অঙ্কগুলা নিয়ম মানবে। এখন দেখেন আমি যেটা লিখে ফেললাম, বলতে পারবো যে এটা কত, দেখি কে আগে হাত তুলতে পারে। যে আগে হাত তুলতে পারবে আমি কিন্তু তাকে আনমিউট করে তার কাছ থেকে কোশ্চেনের উত্তর নিব। এটা কত বলতে হবে, দেখি কে আগে হাত তুলতে পারে, দ্রুত দ্রুত দেখি কে আগে হাত তুলতে পারে, কে আগে হাত তুলতে পারে। আচ্ছা, সুচি কিন্তু আগে হাত তুলছে, সো আমরা সুচিকে আনমিউট করতে যাচ্ছি। সুচি বলেন এটা কত? 12। একটু জোরে, একটু জোরে। 12। আচ্ছা, সে কিন্তু বলে দিল এটা 12। আচ্ছা, তাহলে এখন আবার সবাই হাত নামিয়ে ফেলবো, যারা হাত তুলেছিলাম। সুচি আপনারা হাত নামিয়ে ফেলেন। ওকে, তাহলে সে বলে দিল এটা কিন্তু কত, 12। তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় দেখবেন কোনো অঙ্ক নাই, এই জায়গায় অঙ্ক নাই, যেটা আছে সেটাকে আমরা প্রতীক বলতে পারবো। আমরা আসলে রোমান সংখ্যা পদ্ধতি লিখছি। সেই রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা যেটা করে থাকি, আমরা সেখানে আসলে যেই লেটার গুলাকে ব্যবহার করি, যে প্রতীক গুলাকে ব্যবহার করি, সেটা হচ্ছে আই। আই হচ্ছে কতর জন্য লিখে থাকি, 1-এর জন্য লিখে থাকি। ভি লিখে থাকি কতর জন্য জানা আছে, 5-এর জন্য। এক্স লিখে থাকি 10-এর জন্য। আরো আছে, অনেকে হয়তো জানে না, এল মানে 50, এল মানে 50, সি মানে 100, এগুলো আপনাদের জানার প্রয়োজন হবে না। এল সি ডি, ডি মানে হচ্ছে 500, আর এম, এম মানে হচ্ছে 1000। এগুলো আমাদের না জানলেও চলবে, বাট একটু জেনে রাখলাম আর কি, যে আমাদের রোমান সংখ্যাতে শুধু এই 3টা নাই, আরো অনেকগুলা আছে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই জায়গায় অঙ্ক না ব্যবহার করে আমরা যেটাকে ব্যবহার করলাম সেটাকে আমরা বলবো প্রতীক। তাহলে এখানে আমাদের নির্দিষ্ট কি ব্যবহার হবে, প্রতীক ব্যবহার হবে। তারাও কিন্তু সুনির্দিষ্ট নিয়ম মানবে। তাদের সুনির্দিষ্ট নিয়মটা একটু অদ্ভুত টাইপের। দেখেন, নির্দিষ্ট নিয়মটা হচ্ছে এরকম যে যদি কেউ বেয়াদবি করে, কথাটা কি বললাম, যদি কেউ বেয়াদবি করে তাকে বিয়োগ করে দিব। যদি কেউ বেয়াদবি করে তাহলে তাকে বিয়োগ করে দিব। তো নরমালি মেথডটা হচ্ছে আস্তে আস্তে বড়টার থেকে ছোটটা বসবে। তার মানে বড় দুইটা পাশাপাশি বসতে পারবে, কোনো সমস্যা নাই। বাট যদি কোনো একটা বেয়াদবি করে, যদি একটা ছোট মাঝে বসে যায়, তাহলে তাকে কি করে ফেলতে হবে, বিয়োগ করে ফেলতে হবে। আমার কথাটা হয়তো বুঝতে পারছেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই জায়গার সুনির্দিষ্ট নিয়মটা এরকম, যদি কেউ বেয়াদবি করে তাকে বিয়োগ করে ফেলবো। যেমন এক্স মানে আমি কত বললাম, 10 বললাম। আই মানে আমি 1 বললাম। আই মানে আমি 1 বললাম, তাই না? 10-এর পরে 1 বসছে, তারপরে 1 বসছে। এখানে কিন্তু কেউ বেয়াদবি করে নাই, যে বড়র আগে কেউ বসছে, বড়র আগে কেউ বসে নাই। সো আমরা যেটা করব, সবাইকে যোগ করে ফেলে কিন্তু 12 পেয়ে যাব। এটা কিন্তু হয়ে যাবে এই সংখ্যার ভ্যালু। তাহলে এই সংখ্যাটার মান হচ্ছে কত বলে দিলাম, 12 বলে দিলাম। এখন আমরা কেউ বলতে পারবো এটা কত, দেখি কে আগে বলতে পারে, দেখি দেখি কে আগে হাত তুলতে পারে, দ্রুত হাত তুলেন। আচ্ছা, পূর্ণি কিন্তু এখন আগে হাত তুলছেন। আচ্ছা, হ্যাঁ বলেন এটা কত? স্যার এটা 19। ওকে, থ্যাংক ইউ, আপনি আগে জানিয়ে ফেললেন সঠিক উত্তরটা। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করে দিই, খেয়াল করে দেখেন। এক্স মানে হচ্ছে 10, আই মানে হচ্ছে 1, এক্স মানে হচ্ছে 10, রাইট? তো কথাটা এমন ছিল না যে 10-এর পরে 10 বসবে, একটা বসবে পরে। বাট এই একটা কি বেয়াদবি করে নাই? তার কি এখানে বসার কথা ছিল? তার বসার কথা ছিল সবার পরে, কেননা সে সব থেকে ছোট। সো এই এক বেয়াদবি করার কারণে এই দুইজনকে যোগ করলেও তাকে বিয়োগ করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 19। তাহলে আমরা মোটামুটি সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু একটা আইডিয়া নিয়ে ফেললাম। সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা যে আইডিয়াটা নিয়ে ফেললাম সেটাকে আমরা
যদি এখন একটা ডেফিনেশনের রূপ দিতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারবো না। সবাই আবার স্লাইডে চলে আসবো আমরা। স্লাইড কিন্তু আপনাদেরও চলে আসছে, খেয়াল করে দেখেন। এই যে একটা সংখ্যা, এগুলাও সংখ্যা তাই না? এটা 19 বাট এটা কিন্তু 21 তাই না? এটা 21 কি করে হলো দেখেন তো। xxi যেহেতু আছে, কত আছে xxi, x মানে 10, x মানে 10, i মানে 1, 10 10 1 তাই না? বড়টার পরেই কি বসছে, ছোটটা বসছে। সো আমরা সবাইকে যোগ করে কিন্তু পেয়ে যাব 21। সো আমি যদি ডেফিনেশনটা বানাতে চাই, এভাবে কি বানানো যাবে না যে দেখেন নির্দিষ্ট অঙ্ক বা প্রতীক, নির্দিষ্ট অঙ্ক বা প্রতীক কি করবে বলেন, খেয়াল করে দেখেন। নির্দিষ্ট অঙ্ক বা প্রতীক ব্যবহার করে এদেরকে আমরা ব্যবহার করব ও কিছু কি করব, সুনির্দিষ্ট নিয়ম মেনে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে, সংখ্যা পদ্ধতি। আপনারা যারা খাতা কলম নিয়ে বসেছেন তাদেরকে বলছি এগুলো আপনাদের তোলার প্রয়োজন হবে না। আমরা আজকের যে ক্লাসটা, এই ক্লাসের পরে আমি কিন্তু এই যে স্লাইড দেখিয়ে পড়াচ্ছি এগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব আপনাদের যে ব্যাচের গ্রুপ, সেই গ্রুপে। সেখান থেকে আপনারা যেটা করতে পারবেন এগুলাকে কালেক্ট করে নিতে পারবেন এবং এইচডব্লিউ যখন করবেন, এই যে একদম টোটাল স্লাইডটা কিন্তু এইচডব্লিউ করতে হবে। আমি সেটা পরে বলবো, আপাতত জেনে রাখেন যে এখন এগুলা না তুললেও হবে, বাট যেগুলো আমি একটু বাইরের কথা বলছি, বাট আর আপনি যদি তুলতে অভ্যস্ত হন যে আমি কথা বলতে বলতে তুলে ফেলতে পারবেন, তাহলে তুলে ফেলেন। ওকে, তাহলে আমরা সংখ্যা পদ্ধতির একটা ডেফিনেশন বানিয়ে ফেললাম। আই হোপ এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। আমি আবারও বলছি, আপনি এখানে ফ্রি পড়তে আসেন নাই। আপনি ফ্রি যেহেতু পড়তে আসেন নাই, সো কোশ্চেন করতে কোনো ধরনের হেজিটেশন ফিল করবেন না, ইচ্ছা মতো কোশ্চেন করবেন। ওকে, তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতি বানালাম, দেখেন এই জায়গার নিয়মের সাথে এই জায়গার নিয়মের একটা স্পষ্ট পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে এই জায়গায় পজিশনের জন্য ভ্যালু চেঞ্জ হয়, পজিশনের জন্য তাদের নিজের ভ্যালু চেঞ্জ হয়। যেমন এই যে 7, এই 7টাই 7, এই 7টাই 700। বাট ভাইয়া এই জায়গায় এই যে এক্সটা মানে হচ্ছে 10, এই এক্সটা মানে যে 10, এই এক্স এর ভ্যালু কিন্তু পজিশনের জন্য কখনো 100 বা 1000 হয় নাই, হইছে? আমি এই জন্য কিন্তু বলতে পারবো এই জায়গার সংখ্যার সাথে এই জায়গার সংখ্যার একটা অবস্থান বা একটা পজিশনের পার্থক্য আছে। আবারও এটা খেয়াল করে দেখেন, xxi যেখানে x মানে 10, x মানে 10, i মানে হচ্ছে কত 1 তাই না? 10 এর পরে 10 বসছে, তার মানে মেইন কথা যেটা বলতে চাচ্ছি, এই x এর মান আগে বসলেও 10 পরে বসলেও 10, কিন্তু এখানে মানটা কি হবে, এখানে মানটা চেঞ্জ হবে ডিপেন্ড অন পজিশন, পজিশনের উপর ডিপেন্ড করে মানটা চেঞ্জ হবে তাই না? এই জন্য আমরা কিন্তু এভাবে বলে ফেলতে পারবো, আমরা এভাবে বলতে পারবো যে আমাদের সংখ্যা পদ্ধতি দুই ধরনের। একটাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটাকে কি বললাম আমরা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে যখন পজিশনের জন্য ভ্যালু চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ হয়েছিল, এই যে 727 যেখানে ছিল এখানে কিন্তু পজিশনের জন্য ভ্যালু চেঞ্জ হচ্ছিল, সেটাকে বলবো আমরা কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যখন দেখব পজিশনের জন্য ভ্যালু চেঞ্জ হবে না, তখন সেটাকে কি বলবো আমরা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারটা আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে ব্যাপক পড়ালেখা করতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে একটু ব্যাপক আলোচনা করে ফেলি, সরি ব্যাপক না, একটু কম আলোচনা করে ফেলি, তারপরে আমরা চলে আসব কোথায়, চলে আসব এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। তো দেখেন আমি প্রথমে যেগুলাকে বলবো সেগুলো আসলে অলিখিত সংখ্যা পদ্ধতি। অলিখিত মিন্স যেগুলো আসলে বইয়ে আসে নাই, যেগুলো আসলে কোথায় আসে নাই, আমাদের বইয়ে আসে নাই, বইয়ে আসে নাই এমন সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথমে কথা বলবো। তো দেখেন এখন ক্লাসে কিন্তু অলমোস্ট হচ্ছে 59 স্টুডেন্টস জয়েন করছে, বাট আমি হচ্ছে আমাদের যে ব্যাচের গ্রুপ সেখানে 40 জন 42 জন মতো পেয়েছি, 18 জন বাইরের আছেন। তো আপনাদেরকে বলছি আপনারা লিগ্যাল ওয়েতে আসতে হবে। এই যে আজকে সবার দেখেন যে নিকনেম গুলা যেটা দেখতে পাচ্ছেন, যে নিকনেম গুলা দেখেন যে সবাই নামের আগে একটা সিরিয়াল দিছে, এই সিরিয়ালটা কিন্তু যে গ্রুপে দেয়া হচ্ছে ওইটা সবাইকে, মানে ওই যে গ্রুপেরটা নেক্সট ক্লাসে আপনি আমার ব্যাচের মানে ভর্তি হওয়া স্টুডেন্ট হয়ে থাকেন, পেইড স্টুডেন্ট হয়ে থাকেন, তবু আপনাকে যদি ক্লাস করতে হয়, আপনার দেখবেন যে মেসেঞ্জারে একটা নিকনেম করে দিছি আমি, যে নিকনেমের পরে একটা অ্যারো চিহ্ন মানে হচ্ছে যে হাতের একটা সাইন আছে, তার আগে যেটা সেটা দিতে হবে ক্লাসে জয়েন করার আগে, ঠিক আছে? আদারওয়াইজ এরপর থেকে কিন্তু আপনাকে আর অ্যাকসেপ্ট করা হবে না ক্লাসে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে অলিখিত সংখ্যা পদ্ধতি, যেগুলা বইয়ে আসে নাই এমন সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো।
তো মানুষ প্রথমে যেটা করতো হাতের আঙ্গুল গুনে হিসাব করতো, তার মানে 1 বোঝানোর জন্য 1 আঙ্গুল, 2 বোঝানোর জন্য 2 আঙ্গুল, 3 বোঝানোর জন্য 3 আঙ্গুল, মানে আঙ্গুল নট আঙ্গুলের কর, ঠিক আছে। তো আমরা তাহলে একটু স্লাইডে চলে যাই। আমরা একটু স্লাইডে যে যদি দেখতে চাই তাহলে দেখতে পারবো যে প্রথম দিকে মানুষ যেটা করলো, প্রথম দিকে মানুষ কি করলো, প্রথম দিকে মানুষ যেটা করলো যে হাতে গুনে হিসাব করা শুরু করলো। তো তারা একটা হরিণ বোঝানোর জন্য 1 আঙ্গুল, 2টা হরিণ বোঝানোর জন্য 2 আঙ্গুল, এভাবে তারা 10টা হরিণ বোঝানোর জন্য যেটা করলো যে 10 আঙ্গুল দিয়ে বোঝানো শুরু করলো, তাই না। একবার কি হয়েছে, তারা শিকার করতে গেছে আর কি। তো শিকার করতে যেয়ে তারা যেটা করলো যে তারা হচ্ছে দূরে হরিণ পাইলো, হরিণকে মেরে দিল আর কি, যে তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে। এরপরে যখন এগুলাকে কালেক্ট করতে গেল দূরে পাহাড়ের পেছনে দেখতেছে যে আরো কিছু হরিণ আছে। দুইজন বলতেছে চল ওগুলা যে দেখি যে কি অবস্থা। তো দুইজন যেটা করলো যে দুইজন চলে গেল পাহাড়ের উপরে উঠার জন্য প্ল্যান করতেছে। তো একজন উঠে পড়লো, নিচে যে বেটা আছে সে জিজ্ঞাসছে যে এই কয়টা কয়টা। ও তো দেখা পুরা টাস্টিক হয়ে গেছে, কি ভাই এত হরিণ কেন? ও তো হাত দিয়ে বোঝাইতে পারতেছে না ভাই, এখানে 10-এর বেশি আছে। ও যেটা করলো সে আবারও জিজ্ঞাসা করতেছে ভাই কয়টা কয়টা। ও কি করলো, ওই হাত দিয়ে বোঝাইতেছে মেলা মেলা, অনেক অনেক, তাই না। মেইন কাহিনী যেটা সেটা হচ্ছে কি বলেন, হাত দিয়ে আসলে 10-এর আঙুল, 10-এর বেশি যেহেতু আমার হাতে আঙুল নাই, সো 10-এর বেশি বেশি বোঝাতে পারতাম না, এটার একটা লিমিটেশন ছিল। এরপরে আমরা যেটা করলাম যে দাগ টেনে টেনে হিসাব করা শুরু করলাম। দাগ টানা বলতে আপনারা অনেকে হয়তো ট্যালি ভেবে থাকবেন, ট্যালি না কিন্তু। ট্যালিতে যেটা করি যে 5 বোঝানোর জন্য কিন্তু 4টা দাগের পরে কেটে দিতে হয়, কিন্তু এখানে কোনো কাটাকাটির ব্যাপার নাই। আমরা জাস্ট 1 বোঝানোর জন্য একটা দাগ, এইভাবে 100 বোঝানোর জন্য 100টা দাগ দিয়ে দিয়ে হিসাব করব। এই দাগ দেওয়া দিয়ে একটা সমস্যা যে একটা সময় দাগ দিতে দিতে যে আর কোথায় দাগ দিতে বাকি থাকে এটাই আমরা খুঁজে পেলাম না। সো এটা একটা সমস্যা ফেস করলাম আমরা। এরপরে আমরা যেটা করলাম যে ছোট ছোট যে নুড়ি পাথরগুলো আছে এগুলাতে হিসাব করা শুরু করলাম। এটারও একটা সমস্যা, এটা একটা সময় পাহাড় হয়ে গেল। সো আরো বড় একটা সমস্যা ফেস করলাম আমরা, তাই না। তার মানে এই যে অলিখিত যে সংখ্যা পদ্ধতিগুলোর কথা বললাম সেগুলার অনেক লিমিটেশন আছে। এই লিমিটেশন থাকার কারণে আমরা তো হচ্ছে মিশরীয়দেরকে চিনি, তাই না। আমরা মিশরীয়দেরকে হয়তো চিনে থাকবো, তারা কিন্তু আসলে যেটা নিয়ে যখন চিন্তা করে কিছু একটা করেই ছাড়ে। যেমন তারা ওই যে যে ধারালো অস্ত্র দিয়ে যে আমরা হচ্ছে পশু পাখি শিকার করলাম এটা নিয়ে ওরা মোটেও খুশি ছিল না। তারা ভাবতে শুরু করলো যে কিভাবে খুব ভালোভাবে শিকার করা যায়, এই আমাদের যে অস্ত্র যেটা দিয়ে আমরা পশু শিকার করব সেটা কিভাবে আরো শক্তিশালী বানানো যায়। তো তারা যেটা করলো, তারা হচ্ছে দেখলো যে টিন তো চিনি আমরা, যে ওই যে ছাদের উপরে যে টিন গুলা দেয় এসেন, যেটা হচ্ছে সংকেত। তো এই এসএন দিয়ে কিন্তু মানে খুব ভালো কাটা যায়, টিন দিয়ে খুব ভালো কাটা যায়, বাট তার স্ট্রেংথ অনেক কম, সেটা বাঁকায়া যায়। আবার অন্যদিকে আপনি যদি তামার কথা বলেন, তামা কিন্তু তামা কিন্তু কাটতে পারে না, বাট স্ট্রেংথ অনেক বেশি, অনেক শক্তিশালী। তো তারা যেটা করলো এই দুইটাকে মিক্সড করে একটা নতুন ধাতুতে রূপ দিল, নতুন একটা কি করলো মেটালে রূপ দিল, সেটার নাম হয়ে গেল কি ব্রোঞ্জ। আসলেই তারা যেটা নিয়ে চিন্তা করে একটা কিছু করেই ছাড়ে। সো তারা এই সংখ্যা পদ্ধতি নিয়ে যেহেতু খুশি ছিল না, এই জন্য তারা একটা সংখ্যা পদ্ধতি বানিয়ে ফেললো, নামটা দিল হায়ারোগ্লিফিক্স। নামটা কি বললাম আমি, হায়ারোগ্লিফিক্স। কেন জানি তারা এই হায়ারোগ্লিফিক্সে 1 বোঝানোর জন্য 1টা আঙুল, 2 বোঝানোর জন্য 2টা আঙুল, 3 বোঝানোর জন্য 3টা আঙুল, এভাবে আঙুল না দাগ, তারা এভাবে 9 বোঝানোর জন্য 9টা দাগ দিলেও তারা যেটা করলো না, 10 বোঝানোর জন্য 10টা দাগ না দিয়ে তারা যেটা করলো একটা উল্টা ইউ দিল, বাট মিনিংলেস, যে কেন আমি 10 বোঝানোর জন্য একটা উল্টা ইউ দিব। এভাবে 20 বোঝানোর জন্য 2টা, 30 বোঝানোর জন্য 3টা, এভাবে তারা যেটা করলো আর কি, এভাবে তারা যেটা করলো যে 90 বোঝানোর জন্য 9টা 90 বোঝানোর জন্য তারা 9টা উল্টা ইউ দিলেও, আচ্ছা তারা এইভাবে যেটা করলো কি বললাম যে 90 বোঝানোর জন্য 9টা উল্টা ইউ দিলেও তারা যেটা করে নাই, তারা হচ্ছে 100 বোঝানোর জন্য 10টা উল্টা ইউ না দিয়ে তারা যেটা করলো কি করলো, তারা একটা কি দিয়ে দিল দেখেন, একটা কয়েল দিয়ে দিল, কোনো মিনিং নেই। এভাবে 1000 বোঝানোর জন্য তারা একটা পদ্ম ফুল, 10,000 বোঝানোর জন্য আঙুল, 1 লাখ বোঝানোর জন্য ব্যাংক, 10 লাখ বোঝানোর জন্য তারা যেটা করলো মানুষ দিল, তাই না। আমরা একটু দেখে ফেলি যে কি বোঝানোর জন্য কি দিল। তার মানে আপনি 1 বোঝানোর জন্য একটা দাগ, এভাবে 9 পর্যন্ত বোঝানোর জন্য 9টা দাগ দিলেই হবে। বাট 10 বোঝানোর জন্য 10টা দাগ না দিয়ে কি করবো, আমরা একটা উল্টা ইউ দিব। আমরা জাস্ট এগুলো একটু জানছি, এগুলো আমাদের পরীক্ষায় আসে না। এরপরে আমরা 90 বোঝানোর জন্য 9টা উল্টা ইউ দিল, 100 বোঝানোর জন্য কি করব না,
10টা উল্টা ইউ না দিয়ে কি করে ফেলতে হবে, মানে মেইন কথা একটা জিনিস 9টার বেশি ব্যবহার করা যাবে না। এভাবে সবই বুঝে ফেললাম যে 1000 বোঝানোর জন্য পদ্ম ফুল, 10,000 বোঝানোর জন্য কি করলাম আঙুল, 1 লাখ বোঝানোর জন্য ব্যাংক, 10 লাখ বোঝানোর জন্য কি দিয়ে দিলাম মানুষ দিয়ে দিলাম। তো আপনি যদি এইভাবে 9,999 লিখতে চান, 9,000 যেহেতু 9টা পদ্ম ফুল, 900 যেহেতু 9টা কয়েল, 90 যেহেতু 9টা উল্টা ইউ, 9 বোঝানোর জন্য 9টা কি দিয়ে দিবেন সিঙ্গেল দাগ দিয়ে দিবেন, তাই না? আই হোপ সবাই এটা খুব ভালোভাবে বুঝে ফেলছেন যে কিভাবে এখানে করতে হয়, যে 9টা পদ্ম ফুল দিয়ে দিলাম, 9টা কয়েল দিয়ে দিলাম, 90 বোঝানোর জন্য 9টা উল্টা ইউ দিয়ে ফেললাম, আর কি করলাম 9 বোঝানোর জন্য 9টা সিঙ্গেল দাগ দিয়ে ফেললাম, তাই না? আচ্ছা, তাহলে আই হোপ এই সংখ্যা পদ্ধতি নিয়ে সবাই মোটামুটি একটু আইডিয়া পেয়ে গেলেন। এখন আমরা যেটা করব, আমরা 2018 যদি লিখতে চাই এইভাবে, 2018 যদি আপনি লিখতে চান, খেয়াল করে দেখেন 2000 যেহেতু আপনাকে 2টা পদ্ম ফুল দিতে হবে। তো অনেকেই ভাবছেন যে পদ্ম ফুল 2টা আগে দিলে তো কিউট লাগতো। আসলে এখানে বিয়োগের কোনো সমস্যা নাই, যোগ বিয়োগ অন্য ব্যাপার, পজিশনটা ফ্যাক্ট। যেমন আপনাকে এটা বুঝতে হবে যে এটা আগে বসলে কি হয়, পরে বসলে কি হয়। এই পদ্ম ফুল ভাই আগে বসলেও 1000, পরে বসলেও 1000, ঠিক আছে? এখানে কোনো বিয়োগের সমস্যাও নাই। তাহলে আমরা 2000 বোঝানোর জন্য 2টা পদ্ম ফুল দিলাম, যেহেতু শতকের ঘরে বা 100-এর ঘরে কিছু নাই, সো আমরা কি দিই নাই, কয়েল দিই নাই, তাই না? এরপরে 10 বোঝানোর জন্য একটা উল্টা ইউ দিয়েছি, আর 8 বোঝানোর জন্য 8টা কি দিয়ে দিলাম বলেন, সিঙ্গেল দাগ দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা সংখ্যা লেখা শুরু করলাম হায়ারোগ্লিফিক্সে। যাই হোক, অনেক পেঁচায় ফেলছি, এখন আমরা একটা ডেফিনেশন বানাতে চাই কিসের, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা কি বানিয়ে ফেলবো, ডেফিনেশন বানাবো। তো দেখেন, যেহেতু সামনে নন কথাটা আছে, সামনে কোন কথাটা আছে, নন কথাটা আছে, সো তার মানে কি না, নন মানে না, তাহলে পজিশন না, তার মানে মেইন কথাটা হচ্ছে এখানে পজিশনের কোনো ব্যাপারই থাকবে না। তার মানে আমি এভাবে বলতে পারবো না যে যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক বসুক বা প্রতীক বসুক, তারা যেখানেই বসুক না কেন, তাদের যে নিজের ভ্যালু, নিজের ভ্যালুর উপর ডিপেন্ড করে কি হবে, সংখ্যার মান নির্ণয় করা হবে। তার মানে আমি যদি একটু বোর্ডে চলে যেতে চাই, খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে লিখেন যে এই যে এটা তো হচ্ছে আমাদের ট্যালিতে আমরা এটাকে হচ্ছে 5 বুঝি, আবার এটাকে আমরা কত বুঝি, তাহলে এখন 10 বুঝি, তাই না? এটাও 5, এটাও 5, ভাই পজিশনের জন্য কিন্তু 5 অন্য ছাড়া, মানে 5 ছাড়া অন্য কিছু বোঝাইলো না যেহেতু, সো আমরা ডেফিনেশনটা তাহলে এভাবে বলে দিতে পারবো না। ডেফিনেশনটা আমরা এভাবে বলে দিব যে যেই সংখ্যা পদ্ধতিতে কি বলবো, খেয়াল করে দেখেন, যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলা যেখানেই থাকুক না কেন, এর নিজস্ব মানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ণয় করা হবে। তার মানে আপনি যদি রোমান সংখ্যাতে যেতে চান, রোমান সংখ্যাতে যদি xx লেখেন, সেটা হয়ে যাবে 20, x মানে 10, তাই 2টা x বলে 20, তাই না? তাহলে এইভাবে বলবো, যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলা যেখানেই থাকুক না কেন, এর নিজস্ব মানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ণয় করা হবে বা হয়, তাকে কি বলা হচ্ছে বলেন, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আই হোপ সবাই বুঝে ফেলছেন। এখানে যেটা করবেন আপনারা, উদাহরণ হিসেবে ট্যালিকে মনে রাখবেন, হায়ারোগ্লিফিক্সকে মনে রাখবেন, রোমান সংখ্যাকে মনে রাখবেন। আমরা এখন একটা অবজেক্টিভ দেখবো। আচ্ছা, একজন কোশ্চেন করতে যাচ্ছে, হানি কোশ্চেন করতে যাচ্ছে, আমি তাকে আনমিউট করতে চাচ্ছি, আমি তাকে আনমিউট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু 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 আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে, কোশ্চেন করেন। স্যার হায়ারোগ্লিফিক্সে কি জাস্ট শুধু আমরা যোগই করব, কোনো সময় বিয়োগ করব না? কোনো সময় বিয়োগ নাই। আসলে আসলে আমাদের রোমান সংখ্যাতে একটা নিয়ম হচ্ছে, কোন একটা জিনিস 3টার বেশি ব্যবহার করা যাবে না, পরপর 3টার বেশি। যেমন আপনি 40 লেখার জন্য কি করতে পারবেন না, আমরা একটু বোর্ডে দেখি, আই হোপ সবাই আমরা বোর্ডটাই দেখতে পাচ্ছি, তাই না? আমি যদি একটু বোর্ডে এই রোমান সংখ্যা লিখি, দেখেন রোমান সংখ্যাতে আপনি যদি 40 লিখতে চান, আপনি চাইলেও xx xx x এভাবে লিখতে পারবেন না, কেননা আমি কি বললাম, পরপর 3টার বেশি ব্যবহার করা যায় না। সো আপনাকে যেটা করতে হতো, ভি দ্বারা 50 আর বেয়াদবি করাই দিতেন 10কে, এটা কিন্তু 40, কথা বুঝতে পারছেন? এরপর যদি 41 লিখতে চাইতেন, তাহলে কিন্তু এখানে 1 দিয়ে দিলে 41 হয়ে যেত, কেননা দেখেন এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত, আচ্ছা ভি না সরি এল, এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে কত 1, তাই না? তাহলে দেখেন, কথা ছিল এই 10টা 50-এর পরে বসবে, বাট যেহেতু সে বেয়াদবি করছে, এই জন্য এই দুইজনকে যোগ করব, 50 আর 1কে যোগ করব, বিয়োগ করে দিব 10কে, হয়ে যাবে কিন্তু 41। যাই হোক, এগুলা নিয়ে এত না জানলেও সমস্যা হবে না। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বলেন, আমরা এখন একটু
একটা অবজেক্টিভ নিয়ে কথা বলবো, আপনাদের কোশ্চেন হয় এরকম যে লিখবে যে হায়ারোগ্লিফিক্স, হায়ারোগ্লিফিক্স লিখবে যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি একটি। দেখবো যে কি আগে উত্তরটা দিতে পারেন। সো রেডি থাকেন। 1 নম্বরে অপশন আসবে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি অপশন আসবে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। 2 নম্বর অপশন আসবে যে সংখ্যা পদ্ধতি। 3 নম্বর অপশন আসবে যে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বলেন কোনটা উত্তর হবে? একটা হচ্ছে কি নন। আচ্ছা, প্রথমে হাত তুলছে সূচি। আচ্ছা, সূচির কাছে আমরা আগে উত্তর নিলাম, দেখি এবার আর কেউ হাত তুলতে পারে কিনা। শুধু এই সূচি আর পণ্যি এই দুইজনই ক্লাস করতেছে, মানে বাকিগুলা কি আপনারা কি ক্লাসে হাওয়া খেতে আসছেন নাকি? আচ্ছা, হানির সাথে কথা বলছি, আমরা একটু সেতুর কাছে যাই এবার। হ্যাঁ, তো সেতুকে আমি একটু আনমিউট করলাম, বলেন উত্তর কোনটা হবে? স্যার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, উত্তর হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু ফাতিনকে আনমিউট করব। ফাতিন, আপনাকে আনমিউট করছি, বলেন। আমি আনমিউট করেছি আপনাকে, আপনি কথা বলেন। আচ্ছা আচ্ছা, ওয়েট, আপনি হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা মানে প্রথমটা উত্তর, তাই তো? জি স্যার। আচ্ছা, তারপর নাফিসা বাশার এনামুল, যে আমি তাকে একটু হচ্ছে ইয়ে করতে চাচ্ছি, আনমিউট করতে চাচ্ছি, বলেন কোনটা উত্তর হবে? স্যার 1 ও 2। থ্যাংক ইউ। সঠিক উত্তর কিন্তু আমরা এবার পেয়ে গেলাম। সবাই এবার হাতটা নামিয়ে ফেলি। আমি সবার কাছে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব কোশ্চেন নেওয়ার জন্য। এক্স্যাক্টলি তাই। দেখেন, হায়ারোগ্লিফিক্স একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কোনো ডাউট নেই ভাই। একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাকে হতে হলে অ্যাটলিস্ট সংখ্যা পদ্ধতি তো তাকে হতে হবে। সো ডেফিনেটলি 4 নম্বর একটা অপশন থাকবে যেখানে বলবে 1 + 2, সেটা হবে উত্তর। আই হোপ সবাই বুঝতে পারছেন। এখন আমরা যেটা করব, আমরা এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। এখন কোনটায় চলে যাব? আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। তো দেখেন, আমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমাদের এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতেও আসলে যাদের অবদান ছিল তাদেরকে বলা হচ্ছে সেই মিশরীয়রা। কেননা তারা হায়ারোগ্লিফিক্স নিয়ে মোটেও খুশি ছিল না, কেননা এটার লিমিটেশন হচ্ছে, যেহেতু আমরা কি করলাম বলেন, 10 লাখ বোঝানোর জন্য হচ্ছে মানুষ বোঝাইলাম, মানুষ দিয়ে 10 লাখ বুঝিয়ে ফেললাম। সো আপনি ইজিলি 9টা দিয়ে 90 লাখ বোঝাইতে পারবেন। আপনি কিন্তু 10 কোটি, 20 কোটি, 50 কোটি এটা লিখতে পারবেন না। কোন সংখ্যা পদ্ধতিতে? এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে। তারা এই জন্য খুশি ছিল না। তারা এবার যেটা করলো, তারা হচ্ছে কোণের উপর ডিপেন্ড করে সংখ্যা পদ্ধতি বানানো শুরু করলো। তাদের তো পিরামিডের কথা মনে আছে, তাই না? যে একদম কত 5000 বছর আগে কিন্তু এগুলা বানাইছে, বাট স্টিল সেগুলা টিকে আছে। তার মানে বুঝছেন তারা আসলে কতটা ডেডিকেটেড, এবং যেটা নিয়ে চিন্তা করে একটা কিছু করেই ছাড়ে। তো তারা কি করলো, আমি বললাম কোণ বা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে তারা একটা সংখ্যা পদ্ধতি বানিয়ে ফেললো। তো আমরা যদি একটু স্লাইডের দিকে মনোযোগ দিই, আমরা দেখতে পারবো যে দেখেন তারা যেটা করলো, এই যে আমাদের যে 1 পাচ্ছি, আমাদের 1 এ দেখেন কয়টা কোণ আছে, দেখেন খেয়াল করলে দেখা যাবে 1 এ কয়টা কোণ? একটা কোণ। ভাই ডিগ্রির কথা বলছি না, কোণের যে ডিগ্রির কথা বলছি না আমি, কয়টা কোণ সেটার কথা বলছি। তাহলে 1 এ আমাদের কয়টা কোণ আছে? একটা কোণ আছে, তাই না? একইভাবে 2 এ দেখেন, 2 এ যদি খেয়াল করে দেখেন আমাদের 2 এ কয়টা কোণ থাকবে? সরি, আমি এক্সট্রিমলি সরি। তাহলে আমরা যেটা কথা বললাম যে 2 এ কয়টা কোণ থাকবে? 2টা কোণ থাকবে, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখেন, আমাদের যে 2 এ 2টা কোণ আছে, 3 এ 3টা কোণ, 4 এ কয়টা কোণ? 1টা 2টা 3টা 4টা, 5 এ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, 6 এও কয়টা কোণ আছে? খেয়াল করে দেখেন, 6 এ 1 2, নিচে হচ্ছে 4, 6টা কোণ, 7 এ 7টা কোণ, 8 এ 8টা কোণ। ইভেন আপনি যদি 9 যেতে চান, 9 কয়টা কোণ? 9টা কোণ। বাট আমাদের যে শূন্য, যেটাকে আমরা জিরো বলি, সেই জিরোতে কিন্তু কি নাই? কোনো কোণ নাই। আসলে অনেকে বলবেন যে এখানে তো 360 ডিগ্রি কোণ। ভাই ডিগ্রি দিয়ে কি করবেন? আমাদের কোণ হওয়ার একটা শর্ত হচ্ছে সেটা অবশ্যই স্ট্রেট লাইন হতে হবে। কোনো কার্ভ, যেটা কার্ভে বা বক্ররেখার কোণ হয় না, বক্ররেখার মধ্যে কি হয় না? কোণ হয় না। এটা মাথায় রাখতে হবে। সো এখানে কোনো স্ট্রেট লাইন নাই। আমরা কিন্তু গোল্লাকে 4 কোণা দিয়ে লিখি না। সো এটা হচ্ছে কোনো অ্যাঙ্গেললেস। সো এই জন্য আমরা এটাকে কিন্তু জিরো বলছি, তাই না? এরপরে কিন্তু এগুলাকে মডিফাই করে আমাদের যে সংখ্যা পদ্ধতি, ডেসিমাল নামে যে সংখ্যা পদ্ধতি, তার যে অঙ্ক, সেটাতে রূপ দিলাম। কথা বোঝা যাচ্ছে?
তাহলে আমরা এগুলোর সাথে পরিচিত না? আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট গুলা বা অঙ্কগুলো এটার সাথে পরিচিত, জেনে ফেললাম যে এগুলা কিভাবে চলে আসে। আমরা এখন আমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা নিয়ে ব্যাপক আলোচনা করব। আমরা এখানে একটা ডেফিনেশন বানাবো। সো আপনারা এটার সাথে আই হোপ সবাই পরিচিত, ছোটবেলার পড়ালেখা। ছোটবেলার পড়ালেখা না? দেখেন এই যে এখানে যে 5টা দেখতে পাচ্ছেন, সরি একটু সমস্যা হয়ে যাচ্ছে আসলে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর একটু বলি, যদি হঠাৎ করে নেট চলে যায়, এটা ঘাবড়ানোর কিছুই নেই, নেটের সমস্যা হতেই পারে। কেউ ক্লাস থেকে বের হবো না, হতে পারে যে 2 মিনিট 5 মিনিট আমি হঠাৎ করে উধাও হয়ে গেলাম, ক্লাসে ওয়েট করবো, ঠিক আছে? হইতে পারে না যে একটা গার্ডিয়ান চলে আসছে কথা বলতে, সেরকম করে মনে করবেন যে একটা খুব হাইফাই গার্ডিয়ান চলে আসছে। মানে আসলে গার্ডিয়ান আসলে আমি বের হই না, তারপরে থাকে না যে কিছু যে যাইতে হবে, না হলে গ্যাঞ্জাম শুরু করে দিবে, এরকম আর কি। কালকে এরকম একজন ফোন দিছে, হ্যাঁ, ইংলিশ ভার্সনের নাম বলতে চাচ্ছি না, তো ফোন দিয়ে তো সেই ফাপড়, হ্যাঁ, যে আমার জিজ্ঞাসা করে যে আমি সিদ্ধেশ্বরীতে হচ্ছে মানে আগে থেকে থাকি নাকি উড়ে এসে দূরে মানে বাইরে থেকে আসছি। তারপর মানে ভাই পড়বে হচ্ছে সে একটু কনসিডারেশনের জন্য ফোন দিছে, বাট রিকোয়েস্টের একটা ব্যাপার আছে। রিকোয়েস্ট করে তো বলতে পারে যে স্যার হোক বা ভাই হোক বা তুই করে হোক তুমি করে হোক, যে আমার একটু সমস্যা আপনি একটু কনসিডার করেন। বাট ফাপড়ের উপরে মানে বলতেছে যে আমার মেয়ে, আমার নাম, আমার মেয়ের নাম সেভ করে রাখেন, কালকে থেকে ক্লাস করবে। ভাই আমি আসলে কাউকে এরকম করে করি না, কেয়ার করি না, কেননা সৎ পথে চলি। হ্যাঁ, সত্যি কথা একদম অনেস্টলি বলতেছি, সৎ পথে চলি, সৎ পথে ইনকাম করি, কাউকে কেয়ার করি না। আমি আমার কোয়ালিটি দিয়ে পড়ে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি কিন্তু কোনো ভালো ভার্সিটির স্টুডেন্ট না। একটা পাবলিকে ছিলাম সাস্ট, বাট সেটার স্টুডেন্ট এখন আমি না। এখন আমি একটা প্রাইভেট ভার্সিটি, ড্যাফোডিল নাম, সেটার স্টুডেন্ট। যদিও আমি হচ্ছে এখানে স্কলারশিপে আছি, বাট এটাও আমার কথা না। একটা প্রাইভেট ভার্সিটি স্টুডেন্ট, এটা হচ্ছে আমার পরিচয়। সো আমাকে অনেক কোয়ালিটি মানে মেকশিওর করেই কিন্তু আপনাদেরকে পড়াইতে হয়। আমি আপনাদেরকে বলছি, আপনি যে আজকের যে ক্লাসটা করছেন, আপনারা যারা আজকে ক্লাস করছেন টিল লাস্ট ক্লাস দেখবেন আমার এফোর্ট সেম থাকবে। আমি প্রত্যেকটা ক্লাসে আমার বেস্ট এফোর্ট দিয়ে ক্লাস করানোর চেষ্টা করি। দেখবেন যে যারা সিনিয়র আছে তাদেরকে যখন টিচার রেফারের জন্য বলবেন যে আইসিটি, দেখবেন যে আমার কথা অনেকেই বলবে, ইভেন আমার কাছে না পড়লেও বলবে, হয়তো সিটের কারণে পড়তে পারে নাই, বাট আমার কথা কেন বলবে? কেননা আমি এই যে আমি স্টুডেন্ট ঠকাই না, আমি স্টুডেন্ট দিয়ে স্টুডেন্ট আনার চেষ্টা করি। আমি যেটা করি স্টুডেন্টকে একদম বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। সো আপনি যখন খুশি হবেন এমনিতে দেখবেন যে ফ্রেন্ডদেরকে মানে নিজে থেকে আসবে যে তুই হচ্ছে সাদিক স্যারের কাছে পড়তে আয়। ব্যাপারটা এরকমই, আমি এই মেথডটাকেই ফলো করি। অনেকে খুব ভালোভাবে পাবলিসিটি করে, কিন্তু পরে দেখবেন যে 3টা 4টা ক্লাসের পরে ভাই কি এরকম। তো আমি এই মেথডটাতে বিশ্বাসী না। আর যারা গার্ডিয়ানরা যারা বসে বসে ক্লাস দেখছেন মানে স্টুডেন্টের সাথে, তাদেরকে রিকোয়েস্ট করছি, এখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে আমি স্টুডেন্টের দিকে তাকায় পড়াইতে পারতেছি না। সো স্টুডেন্টরা যে মনোযোগী কিনা, তাদের কনসেন্ট্রেশনটা আমি ধরে রাখতে চেষ্টা করছি। আমি কিন্তু একটু পরে সবাইকে কোশ্চেন করব, আর চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে সাথে থাকতে হবে। যে একটা মেসেঞ্জারের ফ্রেন্ডের আসলো যে লুডো খেলার জন্য অফার চলে আসলো, তো আপনার স্টুডেন্ট বের হয়ে গেল কিনা ক্লাস থেকে, এটা একটু আপনারা মেকশিওর করবেন, এটা আমার রিকোয়েস্ট। তাহলে আপনি যেই আউটপুটটা পেতে এই কোর্সটা করাচ্ছেন সেটা আপনি পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। দেখবেন আবারও কোর্স করতে হচ্ছে, বাট যদি সিরিয়াস থাকে আমি লিখে দিতে পারি, আর কখনো কোর্স করতে হবে না। ওকে, আর যারা নতুন তাদেরকে বলি, আপনারা কিন্তু এই কোর্সের পরেও কি আমার ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারবেন। আর এই কোর্সের সাথে আপনাদের কলেজের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম আর ফার্স্ট ইয়ার ফাইনাল, এই 3টার আগে ফ্রি রিভিশন কোর্স করানো হবে এই কোর্সের মধ্যেই। আমরা এখন যেটা করব, আমরা আমাদের স্লাইডে চলে আসছি। তো দেখেন আমরা এখন যেটা করব, পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা ডেফিনেশন বানাবো। তো একটা সংখ্যাকে খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এখানেও 5 আছে, আবার কি এখানেও 5 আছে, তাই না? এখানেও 5 আছে, আবার এখানেও 5 আছে। বাট পজিশনের জন্য দেখেন এই 5টা 50, আবার পজিশনের জন্য দেখেন এই 5টা 0.05, তাই না? তার মানে আমরা কি বুঝতে পারছি না যে তাদের নিজের ভ্যালুর সাথে সাথে পজিশনটা ফ্যাক্ট? একটু ভালোভাবে বোর্ডের দিকে খেয়াল করেন। আচ্ছা, মমো একটু কোশ্চেন করবে। মমো, আমি আপনাকে একটু পরে কোশ্চেনের জন্য নিচ্ছি, আমি একটু বুঝাই দিই ব্যাপারটা। ধরেন একটা সংখ্যা লিখে ফেললাম 555, একটা সংখ্যা লিখে ফেললাম 555। তো দেখেন এই 5 এর নিজের মান 5, এখানে যদি 5 না হয়ে 1 বসতো তাহলে ভাই এটা 555 হতো না, 155 হয়ে যেত। তার মানে নিজের মানটাও ফ্যাক্ট, পজিশনটাও ফ্যাক্ট, কেননা পজিশনের জন্যই কিন্তু তার সাথে আবার 100 দিয়ে গুণ করতে হয়। যেমন এখানে 1 আছে, এর জন্য 100, এখানে 5 থাকলে হয়ে যেত 500। মেইন কথা, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা ডিজিট বা প্রতীক, এখানেও প্রতীক থাকবে। আমরা একটু পরে একটা সংখ্যা পদ্ধতি পাবো, তার নাম হবে হায়ারোগ্লিফিক্স।
সেখানে দেখবেন যে এবিসি এই হাবিজাবি জিনিসপত্র চলে আসবে। এই জন্য আমরা বলতে পারছি যে এই সংখ্যা পদ্ধতিতে আমাদের যে অঙ্কগুলা, সেই অঙ্কের যে নিজের মান, আমাদের যে প্রতীকগুলা তাদের যে নিজের মান, নিজের মানের সাথে সাথে অবস্থানটাও ফ্যাক্ট। আমি আরেকটা কথা বলে দিই, যদি একটা সংখ্যাকে খুব ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এই পাশে যে ডিজিটটা বসে, লেফট সাইডে যে ডিজিটটা বসে, এর গুরুত্ব কিন্তু এই সংখ্যাতে সবার থেকে বেশি। ইভেন এখানে 1 বসলেও এ 50 কিন্তু এ 100, তাহলে এর গুরুত্ব সব থেকে বেশি না, তার সিগনিফিকেন্সি সব থেকে বেশি, তার মান সব থেকে বেশি। দ্যাটস ওয়াই এই লাস্ট যে ডিজিটটা, লেফট সাইডে যে ডিজিটটা, সেটাকে কিন্তু বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কি বললাম কথাটা? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, কেননা সেটার গুরুত্ব সব থেকে বেশি। তাহলে মোস্টের যে অপোজিট সেটাকে বলা হচ্ছে লিস্ট। সো আমি এটাকে বলতে পারবো এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর আমরা একটু পরে একটা সংখ্যা পদ্ধতি পাবো, তার নাম হবে বাইনারি। হঠাৎ করে এভাবে ক্লাসে কেউ আসে? ভয় পেয়ে গেছি পুরা। হঠাৎ করে একটা আমরা একটা সংখ্যা পদ্ধতি পাবো, সেটার নাম হবে বাইনারি। তখন কিন্তু তার যে ডিজিটগুলা সেগুলাকে আমরা বলবো বাইনারি ডিজিট। কি বলবো সেগুলাকে? বাইনারি ডিজিট। আপনি এগুলাকে ডিজিট বলছেন, বাট এইটাকেও কিন্তু ডিজিট বলা যাবে, সাথে সাথে আপনি কি বলতে পারবেন? বাইনারি ডিজিট। আর বাইনারি ডিজিটের এখান থেকে বি আর এই জায়গা থেকে আইটি কে একসাথে করলে কিন্তু বিট হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? বিট হয়ে যায়। সো আপনি কিন্তু তখন এটাকে এমএসডি বলতে পারবেন, সাথে সাথে এমএসবি ও বলতে পারবেন। সেম অ্যাজ এটাকে আপনি এলএসডি ও বলতে পারবেন, এলএসবি ও বলতে পারবেন। আমরা বাইনারি হলে এমএসবি এলএসবি বলবো। এখন আমি হচ্ছে ওই যে কোশ্চেন করতে চেয়েছিলেন, আবার একটু হাত তুলেন। ওই কোশ্চেনটা আমি নিতে যাচ্ছি। হানি নাকি আমি ভুলে গেছি কে একজন কোশ্চেন করার জন্য হাত তুলছিলেন। কোশ্চেন কি আছে এখন? আর সরি, কোশ্চেন কি আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে আবার হাত তুলবেন, আমি কোশ্চেনে যাব। তাহলে আমরা এভাবে বলতে পারবো না যে যেই সংখ্যা পদ্ধতিতে, একটু খেয়াল করে দেখেন, যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলা, অঙ্ক হতে পারে প্রতীকগুলো হতে পারে, অঙ্ক প্রতীকগুলার নিজস্ব মানের সাথে সাথে, তার মানে নিজের মানটা ডেফিনেটলি ফ্যাক্ট, কেননা 6 না হয়ে 1 হলে 100 হয়ে যেত। সো যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলার নিজস্ব মানের সাথে সাথে অবস্থান, যেটাকে আমরা স্থানীয় মান বলি, মানে যেমন এই যে এই স্থানীয় মানটা হচ্ছে 100, স্থানীয় বা অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ণয় করা হয়, তাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি কথাটা আরেকটা বার বলি, যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলোর নিজস্ব মানের সাথে সাথে অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ণয় করা হয়, তাকে বলা হচ্ছে পজিশনাল কি সংখ্যা পদ্ধতি। আর এই যে পয়েন্ট, এটাকে আমরা আগে থেকে বলতাম দশমিক বলতাম, পয়েন্ট বলতাম, এটা আসলে র্যাডিক্স পয়েন্ট বলে। ঠিক আছে, আমরা আইসিটি তে জেনে ফেললাম এটাকে কি বলে, র্যাডিক্স পয়েন্ট বলে। আমি কিন্তু এটাকে র্যাডিক্স বলবো। ওকে, আই হোপ এই পর্যন্ত কারো সমস্যা নেই। একজন হাত তুলছিলেন, তার কোশ্চেন যদি এখন থেকে থাকে একটু হাত তুলেন, আমি কোশ্চেনটা নিব। আমি আসলে তখন একটা ফ্লোতে ছিলাম পড়ানোর, এই জন্য কোশ্চেনটা নিই নাই। আচ্ছা, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। আমরা এখন যেটা করব, এই বলেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে ব্যাপক পড়ালেখা করতে হবে, তাদের সেকশন নিয়ে জানবো। এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি যে এটাকে বলবো এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এটা হচ্ছে লিস্ট, এলইএসটি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ওকে, আমরা এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির সেকশনে চলে যাচ্ছি। তো আমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখে ফেললাম যে 4 ধরনের। একটাকে বলা হচ্ছে বাইনারি, একটাকে বলা হচ্ছে অক্টাল, একটাকে বলা হচ্ছে ডেসিমেল বা দশমিক, আর একটাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল। তো আমরা আবার বোর্ডে চলে আসি। আমরা আবার কোথায় চলে যাচ্ছি? আমাদের বোর্ডে চলে যাচ্ছি। সো আমাদের বোর্ডে আই হোপ সবাই দেখতে পাচ্ছি। আমি প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটাকে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। কি বলা হচ্ছে এটাকে? দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল, ডেসিমাল না ডেসিমেল, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ওকে, এই দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে বলবো। দেখেন, আপনারা আসলে যেই সংখ্যা পদ্ধতিতে আমাকে এই যে পেমেন্ট করলেন 3000, সেটা কিন্তু ডেসিমেল। তার মানে আমরা এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতেই মানে নরমালি হিসাব করি, তাই না? আপনি যে রিক্সা ভাড়া দেন সেটা ডেসিমেলে দেন, বাবার কাছ থেকে যে মিথ্যা বলে টাকা নেন সেটা হচ্ছে ডেসিমেলে নেন। ঠিক আছে, তার মানে ডেসিমেল বা দশমিকটাকে আমরা ব্যবহার করি।
কেউ বলতে পারবেন যে ডেসি মানেটা কি? দেখি কে আগে হাত তুলতে পারে, কে আগে হাত তুলতে পারে। ডেসি মানে কি বলবে আগে 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 কে বলবে? আচ্ছা, পর্ণি আগে হাত তুলছে, প্রত্যেকটা ক্লাসে পর্ণি। আচ্ছা, আমরা একটু পর্ণি আপনাকে পরে নিই, আপনার নামটা জানি না আমি ঠিকভাবে মানে প্রোনাউন্সিয়েশন করতে পারলাম কিনা। আচ্ছা, আমরা একটু নাজিয়ার কাছ থেকে নিব, নাজিয়ার কাছ থেকে নিব। নাজিয়া, আপনি বলেন যে ডেসি মানে কি? ডেসি মানে কিন্তু 10, তাই না? ডেসি মানে 10। সবাই একটু হাত নামিয়ে ফেলবো, আমি একটু পরে সবার কাছ থেকে নিব। এখন হচ্ছে যারা পারে তাদের কাছ থেকে নিচ্ছি, একটু পরে আমি সবার কাছ থেকে কোশ্চেন নিব। আচ্ছা, ওকে। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডেসি মানে কিন্তু 10, তাই না? ডেসি মানে 10 হওয়ার কারণে এই সংখ্যা পদ্ধতির যে বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি বা ভিত্তিক একই কথা। বেজ, ভিত্তি বা ভিত্তিক যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়। তাহলে আমার যে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, তার ডেসি মানে 10 হওয়ার কারণে এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা ভিত্তিক হয়ে যাবে 10। কি বললাম কথাটা? সংখ্যা পদ্ধতির নাম ডেসিমেল বা দশমিক, যেখানে ডেসি শব্দের অর্থ 10 হওয়ার কারণে এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা ভিত্তিক হয়ে যাবে 10। 1 নম্বর কোশ্চেনে আসে, কতে আসে যে, আচ্ছা আপনি অনেকেই কিন্তু ইচ্ছা করে করে আনমিউট করে নিচ্ছেন, করে নেবেন না এভাবে। কোশ্চেন হচ্ছে 1 নম্বরের যে বেজ মানে কি, বা বেজ কাকে বলে, ভিত্তি কাকে বলে, বা ভিত্তিক কাকে বলে। আসলে কোন একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলা মৌলিক ডিজিট, ডিজিটের বাংলা হচ্ছে অঙ্ক, তাহলে কোন একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে তাকেই সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা ভিত্তিক বলে। আমি কথাটা আরেকটা বার বলি, কোন একটা সংখ্যা পদ্ধতিতে মৌলিক যতগুলা অঙ্ক বা প্রতীক থাকে তাকেই সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা ভিত্তিক বলে। এখন 2 মার্কের কোশ্চেনে আসবে যে একটা সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা ভিত্তিক 10 বলতে কি বোঝায়। অবশ্যই এটা 2টা প্যারাতে উত্তর দিবেন। প্রথমে বলবেন, ডেফিনেশন দিবেন কিসের, বেজ বা ভিত্তি বা ভিত্তিকের। এরপরে লিখবেন যে একটা সংখ্যা পদ্ধতির বেজ 10 বলতে বোঝায় সেখানে 10টা অঙ্ক বা ডিজিট থাকবে। আর এই অঙ্ক বা ডিজিট গুলো অলওয়েজ শুরু হয় কোথা থেকে বলেন? 0 থেকে বা 0 থেকে শুরু হয়। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা অঙ্ক সেই সংখ্যা পদ্ধতিতে থাকবে। তাহলে কোন একটা সংখ্যা যদি আপনি লিখতে চান এই সংখ্যা পদ্ধতিতে, এদেরকে ব্যবহার করতে হবে। যেমন দেখেন 6 কে ব্যবহার করছি, 7 কে ব্যবহার করছি, 5 কে ব্যবহার করছি, তাই না? তাহলে আমরা কথাটা কিন্তু স্পষ্ট ভাবে বুঝে ফেললাম সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা ভিত্তিক বলতে কি বোঝায়। আর বেজ বা ভিত্তি বা ভিত্তিক 10 থাকলে 10টার ডিজিট থাকবে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। একটা সংখ্যা লিখতে হলেও এদেরকেই ব্যবহার করতে হবে। কাদেরকে ব্যবহার করতে হবে? এই যে বেজ বা ভিত্তি বা ভিত্তিকে যেই ডিজিট গুলা ছিল তাদেরকে ব্যবহার করে সংখ্যা লিখতে হবে। আই হোপ সবাই আমরা এই পর্যন্ত বুঝে ফেললাম। চলে যাচ্ছি বাইনারিতে, রেডি থাকেন। বিআই, বাই মানে কি? আমরা এখন চলে যাচ্ছি বাইনারি সংখ্যা পদ্ধতি। হাত তুলে ফেলেন, বলে ফেলেন। আচ্ছা, হানি বলতে যাচ্ছে, তারপরে আচ্ছা আমরা এখন একটু সামিয়ার কাছ থেকে উত্তর নিব। সামিহা, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি বলেন যে বাই মানে কি? স্যার বাই মানে 2। বাই মানে 2, আসলে বাই মানে 2, বাইসাইকেল, সোডিয়াম বাইকার্বনেট, তাই না? বাই মানে হচ্ছে কি 2, বাই মানে 2 যেহেতু, সো এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা ভিত্তিক হয়ে যাবে 2 ডেফিনেটলি। তাহলে 2টা ডিজিট থাকবে 0 আর 1। সো আপনি যদি একটা সংখ্যা লিখতে চান, আপনি যদি একটা, অর্পিতা আপনি কি কিছু বলবেন নাকি এমনি হাত তুলছেন? আগের হাত তোলা। আচ্ছা, অর্পিতা হাত তুলেছে, আমরা একটু অর্পিতাকে আনমিউট করি। আপনি কি কিছু বলতে চান? স্যার অ্যানসার দিতে চেয়েছিলাম, আচ্ছা, এই জন্য অ্যানসার নিয়ে ফেলছি, সো হাত নামিয়ে ফেলতে হবে। ওকে, আচ্ছা মিউট করে নেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা জেনে ফেললাম, বাইনারির বাই শব্দের অর্থ 2 হওয়ার কারণে বেজ বা ভিত্তি বা ভিত্তিক হয়ে যাবে 2, সো 2টার ডিজিট থাকবে কত? 0 আর 1। তার মানে একটা সংখ্যা যদি আপনি লিখতে চান এই সংখ্যা পদ্ধতিতে এই ঘোড়ার ডিম 2টাকেই ব্যবহার করে লিখতে হবে, তাই না? আই হোপ আমরা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝে ফেললাম। চলে যাব আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতির অক্টা মানে কি বলে ফেলেন, বলে ফেলেন। কে আগে? হানি কিন্তু আগে হাত তুলছে। এবার হানির কাছে যদি আমরা না যাই তাহলে হানি রাগ করবে। ওকে হানি, বলেন, আনমিউট করে নেন একটু। হ্যাঁ বলেন, স্যার এই অক্টা মানে কি? অক্টা মানে হচ্ছে 8। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই।
অক্টা মানে হচ্ছে 8। সো এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বা ভিত্তিক হয়ে যাবে 8। বেস বা ভিত্তিক যদি 8 হয়ে যায়, 8টার ডিজিট থাকবে নরমালি শুরুটা 0 থেকে হলে 0 থেকে কোন পর্যন্ত 7 পর্যন্ত, তাই না? তার মানে কোন একটা সংখ্যা যদি আপনি লিখতে চান অক্টালে 0 থেকে 7 পর্যন্ত যে ডিজিট গুলা পাচ্ছি এদেরকে ব্যবহার করেই সংখ্যা লিখতে হবে। যেমন একটা সংখ্যা যদি আপনি এরকম লিখে ফেলান, একটা সংখ্যা পদ্ধতিতে যদি এটা লিখে ফেলেন তাহলে কিন্তু এখানে কাকে 7 কে, এখানে 6 আছে সেই 6 কে, এখানে 3 আছে সেই 3 কে, এখানে 5 আছে সেই 5 কে ব্যবহার করে আমরা সংখ্যাটা লিখেছি, তাই না? এবার চলে যাব হেক্সাডেসিমেলে। আবারও রেডি হয়ে যান। হেক্সাডেসিমেল এটা আমাদেরকে বলতে হবে। আমরা লিখে ফেললাম হেক্সাডেসিমেল। একজন বলে ফেলতে হবে যে হেক্সা মানে কি। আমরা এখন কার কাছে যেতে পারি? নওরিনকে আমি একটু আনমিউট করব। নওরিন, হেক্সা মানে 6। হেক্সা মানে 6। থ্যাংক ইউ। হেক্সা মানে হচ্ছে 6। যেহেতু হেক্সা মানে 6, ডেসি মানে একটু আগে জেনে ফেলছি 10, তার মানে হেক্সাডেসি মানে কিন্তু 16। হেক্সাডেসি মানে কত? 16। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বা ভিত্তিক হয়ে যাবে 16। সো ডেফিনেটলি কয়টা অঙ্ক বা ডিজিট থাকবে? অঙ্ক বা ডিজিট বা প্রতীক কয়টা থাকবে? 16টা। আমরা তাহলে 16টা লেখা শুরু করি। প্রথমে 0 থেকে শুরু হলে 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এরপরে কত? 10 11 12, আচ্ছা 12 13 14 15, তাই না? তার মানে ডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমালে যেহেতু 16 ছিল তাহলে 16টা অঙ্ক বা ডিজিট থাকবে। আমরা লেখা শুরু করলাম 0 থেকে লিখে কোন পর্যন্ত লিখে ফেললাম? 15 পর্যন্ত লিখে ফেললাম। তো এখন আমি একটু বলি, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ভাই আপনি এদেরকে বলতেছেন ডিজিট বাট লিখে ফেললেন ডাবল ডিজিট, এটা কোনো কথা? ডিজিট আর সংখ্যা মানে নাম্বার আর যে ডিজিট বা সংখ্যার অঙ্কের মধ্যে যে পার্থক্য, একটা ডিজিটকে অঙ্ক বলতে পারবেন, সংখ্যাও বলতে পারবেন, বাট এটাকে ডিজিট বলা যাবে না, এটা সংখ্যা হয়ে যাবে। মানে একাধিক ডিজিট হলে সেটা সংখ্যা বলতেই হবে। তাহলে এই একটা সমস্যা ফেস করলাম। আর একটা সমস্যা হচ্ছে আপনি সংখ্যা লিখলেন, ধরেন একটা সংখ্যা লিখলেন 105। এখন যদি বলি এটা কাকে কাকে ব্যবহার করা হয়েছে, বলবেন এখানে 1, এখানে 0 আর এখানে এই 5 কে ব্যবহার করা হয়েছে। আবার কেউ যদি বলে না এখানে আমি এই 10 কে ব্যবহার করছি, এখানে আমি এই 5 কে ব্যবহার করছি, একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল না? এই দুইটা সমস্যা আসলেই থাকে। এই দুইটা সমস্যার কারণে হেক্সাডেসিমেলে, সরি আমি মুছে ফেললাম, এই দুইটা সমস্যার কারণে হেক্সাডেসিমেলে আমরা যেটা করতে পারি না, আমরা এই যে 7 8 9 এর পরে চাইলেও আর 10 11 লিখতে পারি না, 10 11 12 13 14 15 লিখতে পারি না। আমাদের যেটা করতে হয়, এটার পরিবর্তে লিখতে হয় এ কে, এটার পরিবর্তে লিখতে হয় বি কে, এটার পরিবর্তে সি ডি ই এফ। ঠিক আছে? তার মানে হেক্সাডেসিমেলে আসলে সব থেকে বড় ডিজিট 9 না, সব থেকে বড় ডিজিট কত বলেন? এফ, তাই না? 9 এর পরে কি? এ বি সি, এটার ডেসিমেল ভ্যালু এটা। বাট ডিজিটের কথা যদি বলি তাহলে 9 এর পরে এ বি সি ডি ই এফ। আই হোপ সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। যদি কারো কোশ্চেন থেকে থাকে ডেফিনেটলি লজ্জা বোধ করবেন না। আমি আবারও বলতেছি, আপনি এখানে মানে ফ্রি ক্লাস করতে আসেন নাই। অনেকে হয়তো আজকে যে আমি বলে দিছি যে ফ্রেন্ডদেরকে যে অনেকে জয়েন করতে পারছে না, আমি তো আজকে জাস্ট সুযোগ দিছি যে আপনারা যেন ওই ফ্রিতে জয়েন করতে পারেন। এরপর থেকে তো আর পারবেন না, কেননা এই যে আজকে যে আপনাদেরকে দেওয়া হচ্ছে, আমি আবারও বলতেছি সবার দেখবেন নিকনেম, যারা 12টার পরে ভর্তি হয়েছেন তাদের এখনো নিকনেম বানাতে পারি নাই। সো ওই নিকনেমের প্রথম যে অংশ দেখেন সবার, যে হানির লেখা 19 পয়েন্ট হানি, এটা কিন্তু আমি লিখে দিছি। যার যেটা লিখে দিছি এটার বাইরে আমি নেক্সট ক্লাস থেকে কাউকে ক্লাসে অ্যালাউ করব না। আর দেখবেন যে কেউ যদি চালাকি করে দুইটা ভ্যালু দিয়ে দেন, মানে উল্টা পাল্টা একটা দিয়ে দেন, এটাও কখনো সম্ভব হবে না, এটাও আসবে না, ডাবল হইলেও তাকে অ্যালাউ করা হবে না। ওকে, আমরা এখন চলে যাব কিসে? আমরা এখন চলে যাব একটা কঠিন টপিকসে। আমরা এখন আজকের ক্লাসের খুবই কঠিন টপিকস নিয়ে কথা বলবো। এই কঠিন টপিকস দুইটা বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে, ধ্যান দিতে হবে। ধ্যান মানে কি? মানে মনোযোগ দিতে হবে। এখন সব ভুলে যান, কি হয়েছে না হয়েছে সব ভুলে যান, এখন একটু মনোযোগ দেন। আচ্ছা, হানি মেবি হাত তুলছে, সে কিছু কোশ্চেন করতে চায়। আচ্ছা, আপনাকে আনমিউট করা হয়েছে, বলেন। স্যার আমরা এখানে যদি A5 লিখি তাহলে কি 15 বুঝাবে নাকি 105 বুঝাবে? থ্যাংক ইউ। A5 যদি লিখি সেটা কত বোঝাবে? ওকে, দেখেন
আচ্ছা এখানে কে এই দাগটা দিল? পণ্ডিত। ও বলতেছে, আচ্ছা আমরা একটু আমাদের ডিসপ্লেতে চলে যাই। আমরা এখন যেটা করব আমাদের ডিসপ্লেতে চলে যাব। দেখেন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনি যদি, সে বলতেছে A5 মানে কত হবে, তো আপনি যদি দশমিক সংখ্যা পদ্ধতির 95 দিতেন 95 হয়ে যেত, আপনি বুঝে ফেলতেন। কিন্তু আসলে আমরা এটা নিয়ে কোনো আইডিয়া নেই আমাদের এখনো। আমরা বুঝি না যে এই সংখ্যা পদ্ধতির A5 দ্বারা কি বোঝায়। এটা আপনার কাছে একটা মানে মানে বিভীষিকা মনে হচ্ছে যে এটা আসলে কি জিনিস। আমরা যখন সংখ্যা পদ্ধতি রূপান্তর পড়ব, এখন দেখেন আপনার যদি আমি বাইনারিতে লিখি, এটা বাইনারিতে যদি আমি এটা লিখি, বাইনারিতে এটার মানে কত জানেন? বাইনারিতে এটার মানে হচ্ছে 3। ভাই এটা কোন দিক থেকে দেখে 3 মনে হচ্ছে? বাইনারিতে যদি 101 লিখেন সেটাকে 3 বলে, কোন দিক থেকে এটা 3 মনে হচ্ছে? এটার কোনো উত্তর কিন্তু দিতে পারবেন না আপনি, ঠিক আছে? সো এটার আমি যদি এখন উত্তর না বলে দিই, অনেকে ভাববেন যে এটা হয়তো আমি পারি না এই জন্য উত্তর দিচ্ছি না, বাট আমি বলে দিচ্ছি এ মানে 10 গুণ 16 টু দি পাওয়ার। আমি আপাতত আপনাদের কাউকে বোঝাবো না যে কিভাবে এটা হলো, আমরা এগুলো শিখবো। সো তখন আপনারা পেয়ে যাবেন এইটা ক্যালকুলেশন করলে যা হবে, যেমন এখান থেকে 160 আর এখান থেকে হবে 5 ইন্টু 1, এই যে এটা কিন্তু 165, এটা কত? 165 মানে ডেসিমেলের কথা যদি বলেন 165 যে টাকা, সেটা আপনি হেক্সাডেসিমেলে লিখলে A5 লিখলে হয়ে যেত। যাই হোক, সেটা আপনার এখন জানার কোনো প্রয়োজন নাই। চিল, আমি এটা আপনাদেরকে পরে বুঝাই দিব, ঠিক আছে, যে কিভাবে এটা এভাবে হইছে। যাই হোক, আমরা এখন আমাদের ক্লাসের যেটা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। আমরা এগুলো সবাই শিখবো, আমাদের ক্লাসের তো একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা মেনটেন করে আমরা এগুলো সবই শিখবো। সো কোনো প্রেশার নিয়েন না। তাসফিয়া আপনি কিন্তু আনমিউট করে দিচ্ছেন। তাসফিয়া, তাসিন, আপনি কালকেও ক্লাস করছিলেন, সেম কাজ করছেন, আজকেও ক্লাস করতেছেন, নিজে নিজে আনমিউট করে দিচ্ছেন। এইরকম করলে এবার আপনাকে ক্লাস থেকে বের করে দিব। ওকে, আমরা এখন যেটা করব, একটা সংখ্যার পরের সংখ্যা বের করব। আচ্ছা, এই যে হুয়াওয়ে একটা ফোন, এরা নিজেরা পণ্ডিতি করে আনমিউট কেমনে করে এটা দেখার চেষ্টা করতেছে। সিরিয়াসলি ম্যান, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, পণ্ডিতি করেন না কেউ, বের করে দিব ক্লাস থেকে একদম। মনোযোগ দিয়ে দেখেন, আমরা যেটা করব একটা সংখ্যার পরের সংখ্যা বের করব। তো আপনি বলেন যে 20-এর পরের সংখ্যাটা কত? 21। 20-এর পরের সংখ্যাটা 21, 19-এর পরের সংখ্যাটা কত বলেন? 20। তো আমি আসলে এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির কথা বলছি। আমাদের একটা 2 মার্কের কোশ্চেন আসে, 2 মার্কের কোশ্চেনে বলবে যে 35 এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। কে এটার উত্তর দিতে পারবে? যে আগে হাত তুলতে পারবে তাকে আনমিউট করব। বলেন 35 এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? আচ্ছা, লিয়ানা আগে হাত তুলছে, তারপরে অর্পিতার কাছে যাব যদি লিয়ানা না পারে। বলেন এটা কোন সংখ্যা পদ্ধতির? এটা ডেসিমেলও হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমেলও হতে পারে। ওয়াও, আমরা অর্পিতার কাছে যেতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত, কেননা সে সঠিক উত্তর দিয়ে ফেললো। আসলেই তাই। দেখেন, এটা অনেকেই ভাববেন যে এটা তো ডেসিমেল, এটা কেন অক্টাল বললো, কেন হেক্সাডেসিমেল বললো? ভাই এখন আমার কাছে আসলে অপশন আছে, আমার কাছে এখন 4 ধরনের সংখ্যা পদ্ধতি। বলেন অক্টালে কি 35 নাই? অক্টালে 0 থেকে 7 পর্যন্ত আছে ভাইয়া। সো এটা অক্টালে বলা যাবে। এটা আপনি হেক্সাডেসিমেলও বলতে পারবেন, হেক্সাডেসিমেল 0 থেকে 9 এর পরে তো আরো আছে, তার মানে এগুলো তো আছেই। আবার ডেসিমেলে তো জানিই আছে। আপনার এই উত্তরটা যেভাবে হবে পরীক্ষায় 2 মার্কের মধ্যে 2 মার্কসের মধ্যে 2 মার্কস যদি পেতে চান, উত্তরটা এভাবে দিবেন, বলবেন এই সংখ্যাটা বাইনারিতে নাই, কেননা বাইনারিতে 35 বলে ডিজিট নাই। এর পরের লাইনে বলবেন এই সংখ্যা পদ্ধতিটা অক্টালে থাকতে পারে, কেননা 35 বলে অক্টালের ডিজিট আছে। পরের লাইনে বলবেন এই সংখ্যা পদ্ধতিটা ডেসিমেলে থাকতে পারে, কেননা 35 বলে ডেসিমেলে অঙ্ক বা ডিজিট আছে। এর পরের লাইনে বলবেন এই সংখ্যা পদ্ধতিটা হেক্সাডেসিমেলে থাকতে পারে, কেননা হেক্সাডেসিমেলে 35 বলে ডিজিট আছে। তার মানে 4 লাইনের উত্তর, 4টা সংখ্যা পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে। যদি কেউ ওই প্রথমে বাইনারিটা না করেন, কলেজের টিচার আপনাদের আপারা, আমি নাম এখন বলতেছি না, পরে জানবেন নামগুলা, দেখবেন যে কেটে দিবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল। আরেকটা কথা বলে দিই, ডেফিনেশন জীবনও এক্সপেক্ট করেন না যে ডেফিনেশন থেকে আপনি একে এক পাবেন। আপনি যেই ডেফিনেশনই লিখেন, বইয়ের থেকেও লিখেন, মার্কস দিবে না। কেননা আপনার ধরেন এই টপিকসটা, আপনার একটা টপিকস মনে করেন হচ্ছে মিস্টার এক্স আপা পড়াইলো, তো মিস্টার ওয়াই আপা যদি পরীক্ষার খাতা দেখে তাহলে বলবে এই ডেফিনেশন মা কোথায় পাইছো, ঠিক আছে, একদম কেটে দিবে। সো ডেফিনেশন নিয়ে এক্সপেক্ট করেন যে বোর্ডে মার্কস পাবেন, কলেজে পাবেন না। যদি ভাগ্যক্রমে এমন হয়ে যায় যে আপনার যেই টিচারের মানে টিচার ক্লাস নিচ্ছে সেই খাতা দেখছে, তাহলে মার্কস পাবেন। আর আমার ডেফিনেশন, আমি দেখেন ডেফিনেশন তো চেঞ্জ করার কোনো ব্যাপার না, আমি 4টা 5টা বই দেখে দেখে এগুলা বানাইলাম, ঠিক আছে?
তারপরে দেখবেন ডেফিনিশন কাটবে। এটা নিয়ে জীবনে বললেন না যে স্যার আপনার ডেফিনিশন কাইটা দিছে, কাটবেই কাটবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো কথা নেই, এটা টিচারদের হাতে ভাই এই ডেফিনিশনটুকু আছে, এটা কাটবেই। এটা নিয়ে কখনো মানে প্যানিক হবেন না, এটা নিয়ে কোনো প্যারা খাবেন না, ভাববেন যে ডেফিনিশন টিচারদের আসলে দান করে দিছে আর কি। ওকে, যাই হোক আমরা আবার ক্লাসে ফিরে যাই। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, একটা সংখ্যার পরের সংখ্যা বের করব, আমরা ডেসিমেলটা বুঝবো, অন্যগুলা শিখবো। ডেসিমেলটা পারি সবাই, যেমন আপনি পারেন না 19-এর পরে 20 হয়, এখান থেকে একটা মেথড বানাইলে আপনি অন্য সংখ্যা পদ্ধতির সাথে মিলায় মিলায় বের করে ফেলবেন। দেখেন আমরা ডেসিমেলের কথা বললাম, ডেসিমেলে যে ডিজিট আছে 10টা, প্রথমে 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা ডিজিট। 0-এর পরে 1, 1-এর পরে 2, 9-এর পরে কিন্তু আবার কত হয়ে যায়? 0 হয়ে যায়। আমাদেরকে একটা সংখ্যার পরের সংখ্যা যদি বের করতে হয়, একদম রাইট সাইডের প্রথম ডিজিট থেকে কাউন্ট করতে হবে। কোনটার কথা বললাম? একটা সংখ্যা মনে করেন এই যে একটা সংখ্যা, কত? এটা একটা সংখ্যা, একদম রাইট সাইডের ডিজিট থেকে কাউন্ট করতে হবে যে হাউ মেনি লার্জেস্ট ডিজিট ইন হিয়ার, কয়টা সব থেকে বড় ডিজিট আছে। ডেসিমেলের লার্জেস্ট ডিজিট হচ্ছে 9, আপনাকে কাউন্ট করতে হবে এই পাশ থেকে সিরিয়ালি কয়টা 9 আছে। দেখেন এইখানে একটা লার্জেস্ট ডিজিট আছে, কয়টা? একটা। এই জায়গায় দেখেন টোটাল লার্জেস্ট ডিজিট 4টা মনে হচ্ছে, বাট সিরিয়ালির কথা বলেছি, সো ডেফিনেটলি 2টা লার্জেস্ট ডিজিট আছে। কথা বুঝতে পারছেন? আবার যদি এই সংখ্যাটার কথা বলতাম, দেখেন এখানে 2টা 9 আছে, এই 2টা গড়লে এটা 2, তাহলে এটার উত্তর কিন্তু 0টা বলবেন, কেননা রাইট সাইডের ডিজিট থেকে কোনো লার্জেস্ট নাই, লার্জেস্ট আছে অন্য জায়গায়। এখানে 8 থাকলেও বলতে পারতেন না, যদি এখানে 9 থাকতো তাহলে বলতে পারতেন যে এই সংখ্যাতে একটা লার্জেস্ট ডিজিট আছে। তার মানে একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে চেক করতে হবে যে রাইট সাইড থেকে সিরিয়ালি কয়টা লার্জেস্ট বা সব থেকে বড় ডিজিট আছে, যেটা ডেসিমেলের জন্য 9, বাইনারির জন্য 1, অক্টালের জন্য 7, হেক্সাডেসিমেলের জন্য F। আই হোপ বুঝতে পারছেন না? তাহলে দেখেন এই সংখ্যা পদ্ধতির রাইট সাইড থেকে একটা বড় ডিজিট আছে, একটা লার্জেস্ট ডিজিট আছে। তো দেখেন এই সংখ্যার পরের সংখ্যা লিখতে আপনি চেঞ্জ করছেন 2টা ডিজিটে চেঞ্জ করছেন না? তার মানে যদি n সংখ্যক লার্জেস্ট ডিজিট থাকে, পরের সংখ্যা লিখতে হলে আপনাকে n+1 ডিজিটে চেঞ্জ করতে হবে। চেঞ্জটাও হবে একদম রাইট সাইড থেকে। আমি ভালোভাবে বুঝিয়ে দিই। দেখেন একটা সংখ্যা হচ্ছে 6899, যেটাকে আমরা 6899 বলে থাকি। এর পরের সংখ্যাটা আপনি এমনিও জানেন, বাট আমি নিয়ম দেখে বানাতে চাচ্ছি। দেখেন রাইট সাইড থেকে 2টা লার্জেস্ট ডিজিট, কয়টা লার্জেস্ট ডিজিট? 2টা লার্জেস্ট ডিজিট। সো চেঞ্জ হবে 3টা ডিজিটের। n সংখ্যক, n এর মান যেখানে 2, n সংখ্যক লার্জেস্ট ডিজিট হইলে পরের সংখ্যা বের করতে হলে n+1 ডিজিটের চেঞ্জ হয়। তাহলে 2টা লার্জেস্ট ডিজিটের জন্য আমরা 3টা ডিজিটের চেঞ্জ করব। আই হোপ সবাই পর্যন্ত বুঝছেন। চেঞ্জটা খুবই স্বাভাবিক। 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 2, 2 থাকলে 3, 5 থাকলে 6, 6 থাকলে 7, 8 থাকলে 9, 9 থাকলে 0। তাহলে 9 এর পরিবর্তে 0, 9 এর পরিবর্তে 0, 8 এর পরিবর্তে 9, আর এই ঘর ডিমের কোনো চেঞ্জ হবে না। আই হোপ সবাই এই সংখ্যার পরের সংখ্যাটা বের করতে পারছেন। এখন দেখেন এই একটা 99, ওকে। আমি এখন যে কাউকে র্যান্ডমলি কোশ্চেন করব, আমি আনফা নামে কাউকে একটু আনমিউট করতে যাচ্ছি। আনফা, জি স্যার। এখানে কয়টা লার্জেস্ট ডিজিট আছে? 2টা। তাহলে পরের সংখ্যা বের করতে হলে কয়টা ডিজিটের চেঞ্জ হবে? আচ্ছা 3টা। 3টা ডিজিট। এখানে বলেন কত ডিজিট আছে? স্যার এখানে 0। এখানে 0 আছে, তার মানে এই 3টা ডিজিটের চেঞ্জ হবে। থ্যাংক ইউ। আপনি একটু মিউট করে নেন। আমরা একটু আনিলার কাছে যাচ্ছি, 6 নম্বর সিরিয়াল। যে আনিলা, আপনাকে আনমিউট করছি। আমরা তো বুঝতে পারলাম যে এই সংখ্যাতে 2টা লার্জেস্ট ডিজিট, সো 3টা ডিজিটে চেঞ্জ করব, এটাও স্বাভাবিক। এখন চেঞ্জ তো করবেন, বলেন 9 এর পরিবর্তে কত লিখবেন? 0 9 এর পরিবর্তে 0 1, 0 এর পরিবর্তে 1। বুঝতে পারতেছেন তাই না? ওকে, থ্যাংক ইউ। আমরা আই হোপ ডেসিমেলটা খুব ভালোভাবে শিখে গেলাম।
চলে যাচ্ছে আমরা এখন বাইনারিতে। খুবই প্যারা দিবে কিন্তু বাইনারি আমাদেরকে। তো দেখেন সবাই একটু মিউট করে নিয়েন, হ্যান্ড সবাই নামিয়ে ফেলেন, হাত নামিয়ে ফেলেন। আমরা এখন বাইনারিতে চলে যাব। বাইনারিতে ভাই আর ডিজিটই দুইটা, 0 আর 1। তাহলে যখন পরিবর্তন করবেন খুব মজার পরিবর্তন হবে। 0-র পরে 1, 1-এর পরে আবার 0, তাই না? পরিবর্তনটা খুব মজা। পরিবর্তন খালি উল্টাপাল্টা করে দেব, শেষ। এখন দেখেন একটা নাম্বার এইটা, একটা নাম্বার এইটা, ঠিক আছে? এটা একটা বাইনারি নাম্বার, বলে দিবে আপনাকে এটা একটা বাইনারি নাম্বার। আমরা এখন কোশ্চেন করতে চাই আচ্ছা সৈতিকে। আচ্ছা সৈতি, আপনাকে আনমিউট করেছি, জি স্যার। শুনতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা বলেন এই সংখ্যাতে কয়টা লার্জেস্ট ডিজিট আছে সিরিয়ালি? দুইটা। দুইটা? দুইটা বললেন না তিনটা? স্যার দুইটা। দুইটা, এই দুইটা রাইট না? এই দুইটা? জি স্যার। না স্যার, ডান দিক থেকে দুটো। হ্যাঁ, টোটাল 5টা থাকলেও রাইট সাইড থেকে কাউন্ট করতে হবে কয়টা লার্জেস্ট ডিজিট আছে। লার্জেস্ট বলাটা এখানে বোকামি, কেননা দুইটা ডিজিটের মধ্যে ভাই লার্জেস্ট হয় না, লার্জার বলা যায়। আমরা বললাম বড় ডিজিট আর কি। এখন আপনি বলেন যে পরবর্তী নাম্বার যদি লিখতে চান কয়টা ডিজিটে চেঞ্জ করবেন? তিনটা। তিনটা? কোন তিনটা? এই তিনটা, প্রথম তিনটা রাইট? এই ঘোড়ার ডিম 4টার কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে এই 1 এর পরিবর্তে 1 এর পরিবর্তে কত লিখবেন? 0 1 এর পরিবর্তে 0, এই 1 এর পরিবর্তে 0 এই 0 এর পরিবর্তে 1। আচ্ছা ধন্যবাদ সবাইকে। আপনি হাত নামিয়ে ফেলেন। আমি এখন অন্য একজনকে কোশ্চেন করব। 1 on একটা সংখ্যা। আমি যাকে এখন কোশ্চেন করতে চাই, আমি দেখেন আমি চেষ্টা করব একসাথে, মানে একটা ক্লাসে তো আমি সবাইকে কোশ্চেন করতে পারবো না। অনেকে হয়তো এই ব্যাচে পড়বেন না, এমনিতে আজকে ক্লাস করতে আসছেন, ঘুরতে ফিরতে আসছেন, সো প্যারা খায়েন না। আচ্ছা নিশাত তাসনিমকে আমি একটু আনমিউট করতে যাচ্ছি। নিশাত তাসনিম, আপনাকে আনমিউট করতে, বলেন এই সংখ্যার পরের সংখ্যাটা কি হবে? স্যার এই সংখ্যার পরের সংখ্যা ভুল বলেন, প্যারা খায়েন না ভাই, লজ্জা পাচ্ছেন নাকি? স্যার 4টা 0। 4টা 0। থ্যাংক ইউ, আপনার উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু নিতুকে আনমিউট করব। নিতু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নিতু একটু আনমিউট করে নেন। আচ্ছা শোনা যাচ্ছে আমাকে? নিতু আচ্ছা বলেন এই যে 111 এটার পরের সংখ্যা আপনি কিভাবে বের করবেন? আচ্ছা আগে যাকে কোশ্চেন করেছেন সে করেছিলাম, সে হাত নামান, একটু মিউট করে নেন। ওকে নিতু বলেন, আপনি কথা বলেন, ভুল বললেও কথা বলেন, লজ্জা পায়েন না। লজ্জা পাইলে এগুলো শেখা যায় না। হ্যাঁ স্যার আমি পারবো না, আমি পারবেন অ্যাকচুয়ালি না একটা লেটে বলবেন, ক্লাস এন্টার নিজেরটা করেছি বলে তো। দেন, যদি মিলে যায় তাহলে তো মার্কস পেয়ে যাবেন। অনেক লজ্জা পাচ্ছেন আপনি ভাই, এনে পড়তে আসছেন, এটা আপনারা কেউ দেখতে আসে নাই যে একটা কোশ্চেন পারেন নাই বলে লজ্জা একদম লাল হয়ে গেলেন, এটা ব্যাপারটা এরকম। এখানে শিখতে আসছেন টাকা দিয়ে, সো আপনার একটা অধিকার আছে। এটা দেখেন আমি একটু আপনাদেরকে বলি, আপনারা আসলে আপনার অধিকার সম্বন্ধে কোনোভাবে সচেতন না। আপনাদের বিভিন্ন টিচার গুলো এভাবে আপনারা শিখায় দেয় যে টিচার যা পড়াবে এটার বাইরে কিছু কোশ্চেনও করা যাবে না। কোশ্চেন করতে মানে ফাটে আর কি, বুক ফাটে যে কোশ্চেন করলাম, যদি উত্তর না দেয়, যদি আমাকে অপমান করে। ভাই এইটা এরকম না, শিক্ষা জিনিসটা এরকম না। এখানে আপনাকে কোশ্চেন করতে হবে, এখানে আপনাকে একদম নির্লজ্জ হইতে হবে যদি শিখতে চান। কথা বুঝতেছেন? আমি এই যে ধরেন এই যে সুচি, তারপরে যে দুই একটা মেয়ে লিয়ানা, এরা হচ্ছে বারবার হাত তুলতেছে, আমি কিন্তু ওদের কোশ্চেন নিচ্ছি না, কিন্তু দেখেন তারা নির্লজ্জের মতো আবার হাত তুলতেছে। কারণটা কি জানেন? তাদের লজ্জা নাই এই পড়াতে। এটা আপনাদেরকে একটু কেয়ারফুলি মানতে হবে। আচ্ছা আমরা এখন যেটা করব, আমরা সুচিকে আনমিউট করব। সুচি আপনি কি বলেন যে এইটার পয়েন্ট নাম্বারটা কি হবে? স্যার 1000। আপনি এখন ব্যাখ্যা করে দেন যে কি জন্য হবে। স্যার এখানে যেহেতু তিনটা লার্জ ডিজিট আছে, তো আমরা এই জন্য 1 এর জন্য তিনটা 1 এর জন্য তিনটা 0, আর এখানে 4টা চেঞ্জ হবে, এই জন্য হচ্ছে এর আগে একটা 1 এখানে হবে। আসলে আলটিমেটলি একটা 1 হবে, লুকায়িত ভাবে 0 ছিল, সেটা 1 হয়ে গেল, তাই তো? জি স্যার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা এখন একটু হাত তুলেন যে বাইনারি একটা সংখ্যার পরের সংখ্যা কে কে বোঝেন না, একটু হাত তুলেন।
তাহলে আমি আরো উদাহরণ দিব, না হলে উদাহরণ দিব না। একটু হাত তুলতে হবে, যে কয়জন দেখি হাত তুলে তার উপর ডিপেন্ড করে আমরা পরেরটাই যাব। হাত তুলেন, হাত তুলেন। আচ্ছা, 2 জন হাত তুলছে। নওশিন হাত তুলছে। আচ্ছা, থ্যাংক ইউ। 4 জন হাত তুলছে, ধন্যবাদ। 5 জন বোঝেন নাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকেই বোঝে নাই, অনেকে হাত তুলছে, ধন্যবাদ। আমরা এখন দেখি আরো উদাহরণ দেখব। মনোযোগ, সবাই মনোযোগ। দেখেন, এটা একটা সংখ্যা, বাইনারি সংখ্যা। আমি এই সংখ্যার পরের সংখ্যাটা বের করতে চাচ্ছি। তো আপনি যদি এই সংখ্যার পরের সংখ্যাটা বের করতে চান, আপনাকে রাইট সাইড থেকে সিরিয়ালি কাউন্ট করতে হবে যে কয়টা লার্জ ডিজিট আছে, তাই না? কয়টা লার্জ ডিজিট। তো দেখেন, এখানে টোটাল 2টা ডিজিট। ভাই টোটাল দিয়ে কাজ নাই, আপনাকে এই রাইট সাইড থেকে সিরিয়ালি হতে হবে। ভাই সিরিয়ালি কোনো লার্জেস্ট ডিজিট নাই। সো কয়টা? 0 সংখ্যক লার্জেস্ট ডিজিট আছে, বা 0 সংখ্যক লার্জ ডিজিট আছে, তাই না? তাহলে যেহেতু n এর মান 0, পরবর্তী সংখ্যা বের করতে হলে আপনাকে n+1 ডিজিটের চেঞ্জ করতে হবে। তাহলে 0+1 মানে 1, একটা ডিজিটে চেঞ্জ করতে হবে, শুধু এই ডিজিটে চেঞ্জ করতে হবে, আগের গুলার কোনো চেঞ্জ হবে না। এই পর্যন্ত আই হোপ সবাই বুঝতে পারলেন যে আমরা দেখতে পারলাম যে এখানে কোনো বড় ডিজিট নাই, রাইট সাইড থেকে সিরিয়ালি কোনো বড় ডিজিট নাই। এই জন্য আমরা যেটা করব, একটা ডিজিটে চেঞ্জ করব। কোনোটা নাই মানে 0টা আছে, সো 0 এর জন্য কি 1 প্লাস করলে একটা ডিজিটে চেঞ্জ হবে, শুধু এই ডিজিটে চেঞ্জ হবে। ডিজিটের চেঞ্জ খুবই সহজ, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 হয়ে গেল। এটার পরের নাম্বারটা এটা। এখন দেখেন, আমি আরেকটা সংখ্যা লিখে ফেললাম, এরকম একটা সংখ্যা। আমরা এই সংখ্যার পরের সংখ্যাটা লিখতে চাই, ঠিক আছে? আমি ওইটা লাস্টে যেটা দিছি ওটা কিন্তু একটা অ্যারো, এটা একটা অ্যারো। এই সংখ্যাটার পরের সংখ্যাটা বের করতে চাই। তাহলে এই সংখ্যার পরের সংখ্যাটা যদি বের করতে চান, তাহলে রাইট সাইড থেকে কাউন্ট করেন হাউ মেনি লার্জ ডিজিট ইন হিয়ার। কয়টা আছে দেখেন, টোটাল 4টা। ভাই টোটাল দিয়ে কোনো কাজ নাই, সিরিয়ালি হতে হবে। 1টা 2টা 3টা সিরিয়ালি হইছে, এটা সিরিয়ালি না, সো এটা বাদ। তাহলে লার্জ ডিজিট হচ্ছে আমাদের কয়টা আছে? 3টা। যেহেতু n এর মান যেহেতু 3, পরের নাম্বার বের করতে হলে n+1 বা 4টা ডিজিটের চেঞ্জ হবে, রাইট? কয়টা ডিজিটের চেঞ্জ হবে? 4টা ডিজিটের চেঞ্জ হবে। তার মানে এইটা নিয়ে কোনো চিন্তা নেই, এই 4টা নিয়ে চিন্তা কি? 1 এর পরিবর্তে কত? 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। বাইনারিতে খুব সহজ, সব সময় 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 হয়। আই হোপ সবাই এটা বুঝছেন। এখন আবার একটু হাত তুলেন তো, যে এখন অবধি কে কে বুঝতেছেন না। আমি তাহলে আরো একবার বোঝাবো, আরো একটা উদাহরণ দিব। একটু হাত তুলে ফেলেন তো, সবাই বুঝতেছেন? আচ্ছা, যারা শাহজাহান বুঝতেছেন না, থ্যাংক ইউ, আপনাকে আমি একটু আনমিউট করে নিলাম, ঠিক আছে? আপনি একটু কথা বলবেন। এখন দেখেন, আমি একটা সংখ্যা লিখছি, আপনি আমাকে শুনতে পারতেছেন তাই না? জি স্যার। ওকে, একটা সংখ্যা লিখলাম, এটা একটা সংখ্যা। বলেন, জি। এই সংখ্যার পরের সংখ্যাটা যখন বের করতে চান, প্রথম স্টেপটা কি? স্যার 1 এর পরে? না, এই সংখ্যাটা পরের সংখ্যা বের করবেন, তাহলে প্রথম স্টেপটা কি? আপনাকে প্রথমে কোনটা দেখতে হয়? প্রথম স্টেপটা হচ্ছে দেখতে হবে যে সিরিয়ালি কয়টা কি। স্যার তারপরে স্টেপটা কি হচ্ছে? প্রথম স্টেপ সিরিয়ালি কয়টা? 1010। না, আমি আপনাকে উত্তর জানতে চাইনি, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দিয়ে এটা সলভ করাতে চাচ্ছি। সো আপনি বলেন যে প্রথম স্টেপে কি করতে হয়, যে রাইট সাইড থেকে সিরিয়ালি কি করতে হয়, কতগুলা বড় ডিজিট আছে সেটা কাউন্ট করতে হবে। বড় ডিজিট গুলো হচ্ছে দেখতে হবে যে কি কি তাহলে আছে। বলেন এখানে কয়টা বড় ডিজিট? 2টা। তাহলে n এর মান কত? 2। n এর মান 2। পরবর্তী সংখ্যা বের করতে চাইলে কয়টা ডিজিটে চেঞ্জ হবে? 2টা। n সংখ্যক যদি বড় ডিজিট হয়, পরের সংখ্যা বের করতে হলে n+1 ডিজিটে চেঞ্জ করতে হবে। n+1 ডিজিট করতে হবে। তাহলে কয়টা ডিজিটে চেঞ্জ করতে হবে? একটা। n+1 মানে বুঝেন, n এর মান কত? 2। 2+1 মানে কত? তাহলে 3টা সংখ্যা চেঞ্জ করতে হবে। 3টা ডিজিট এক জিনিস, সংখ্যার এক জিনিস। তাহলে 3টা ডিজিট চেঞ্জ হবে। ডিজিট চেঞ্জ করবেন রাইট সাইড থেকেই, 1 2 3। কোনো ডাউট আছে এই 3টা নিয়ে? না। এটার পরিবর্তন হবে? এটার পরিবর্তন হবে না। তাহলে বলেন 1 এর পরিবর্তে কত? ডিজিটের পরিবর্তন হবে। 1 এর পরিবর্তে 0। এটার পরিবর্তে 0 হবে, আর 0 এর পরিবর্তে 1 হবে। তাহলে বুঝে ফেলছেন এটার পরের সংখ্যা এটা? জি, থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব একটু অক্টালে। আপনি মিউট করে নেন।
আমরা এখন চলে যাব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 এই কয়টা, এই 8টা ডিজিট থাকে। তাহলে দেখেন আমি একটা সংখ্যা লিখে ফেললাম, এটা এই সংখ্যার পরের সংখ্যাটা বের করতে চাই। আমি এখন এটার কোশ্চেনে যেতে যাচ্ছি। নিঝুমকে আনমিউট করব। নিঝুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন এই সংখ্যার পরের সংখ্যাটা কি? বলেন। 6 7 8। আবার বলেন। 6 7 8। 6 7 8, তাই তো? জি। এটা কোন সংখ্যা পদ্ধতির কথা বলছি আমি? অক্টাল। অক্টাল। তাহলে অক্টালে কি 8 বলে কোনো ডিজিট আছে? না। তাহলে কি এটা লেখা ঠিক হলো? না। ওকে, আপনি বলেন একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে প্রথম মেথডটা কি? হাউ প্রথম মেনি হচ্ছে লার্জার সবচেয়ে ডিজিট বা লার্জেস্ট লার্জেস্ট ডিজিট আছে। এখানে হ্যাঁ। বলেন অক্টালের লার্জেস্ট ডিজিট কত? 7। কয়টা 7 আছে সিরিয়ালি? দুইটা। তাহলে দুইটা ডিজিট, এন এর মান কত? 2। পরবর্তী সংখ্যা বের করতে চাইলে কয়টা ডিজিটে চেঞ্জ করবেন? 3টা। n + 1, তাই না? 3টা। হ্যাঁ। কোন 3টা? এই 3টা। তার মানে এই 3টা ডিজিট চেঞ্জ হবে। বলেন এই সিরিয়ালি 7 এর পরে কত? 0। 8 এর পরে কত? 0। 6 এর পরে 7। বুঝতে পারতেছেন ব্যাপারটা? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব আরেকজনের কাছে। বলতে হবে যে 777 এর পরের সংখ্যাটা কত। আমি এখন যাকে আনমিউট করব সেটা হচ্ছে মুনিয়া সরকার, বাট তার কাছে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। মুনিয়া, শুনতে পারতেছেন আমাকে? মুনিয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন এই সংখ্যার পরের সংখ্যা কত? 100 100। সরি 700 700। থ্যাংক ইউ। ওকে, এখন আমি আরেকজনকে আনমিউট করব। নাম হবে তার কথা। কথা, জি আমার স্যার। কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এর আগে যে মুনিয়া একটা উত্তর দিল, পরে আবার চিন্তা ভাবনা করে আরেকটা উত্তর দিল, তার চিন্তা ভাবনা করা ঠিক না ভুল? স্যার ভুল। কি ভুল? কোথায় ভুল? স্যার 1000 হবে। কেন হবে? স্যার কারণ তিনটে 7 এর বাম দিকে 0 ছিল। এখানে 0 ছিল। আর জি স্যার, ওটার যে বড় সংখ্যা 1 হবে। 3টা বড় ডিজিট, তাহলে পরের সংখ্যা বের করতে হলে n + 1 ডিজিট বা 4টা ডিজিটে চেঞ্জ হবে। 7 এর পরিবর্তে 0, 7 এর পরিবর্তে 0, 7 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। থ্যাংক ইউ। অক্টাল নিয়ে এখন পর্যন্ত কার কার সমস্যা আছে একটু হাত তোলেন। অক্টাল নিয়ে কার কার সমস্যা আছে? কার কার সমস্যা আছে হাত তোলেন। লজ্জা পায়েন না ভাই, লজ্জা পেলে শিখতে পারবেন না। কেউ হাত তুলতেছে না, আমি একাই বুঝতেছি না মনে হয়। আচ্ছা, আমি তাহলে এখন চলে গেলাম হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে যে ডিজিট গুলা 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কিন্তু A B C D E F বলতে হবে একটা সংখ্যা A9, এটার পরের সংখ্যা কত। আমি এখন প্রথমেই আচ্ছা নাফিসা, আপনি যে হাত তুলেন আপনার কি অক্টাল নিয়ে সমস্যা? না স্যার, আমার জি স্যার স্যার আমার যে অক্টালে কি 1000 কে চেঞ্জ করা যায় না? 1000 বলা যাবে না, 1000 যেটা। হ্যাঁ বলেন এটার কি চেঞ্জ বলতে? স্যার মানে এখানে তো কোনো লার্জেস্ট সংখ্যা নাই, তাহলে এখানে তো 1 হওয়ার কথা। আপনি বলতে যাচ্ছেন 1000 এর পরের সংখ্যাটা কত, তাই তো? জি, তাহলে এটার পরের সংখ্যা কি 1007 এরকম হবে? ওকে, থ্যাংক ইউ। আপনার উত্তর আমি দিব, আপনি নিজেই উত্তরটা দিবেন। বলেন এখানে বড় ডিজিট কয়টা আছে? এটা অক্টাল নাম্বার, সবাই মনে রাখেন। স্যার নাই, কোনোটাই নেই। নাই, তার মানে কয়টা আছে? একটা। নাই মানে কি বুঝেন? না, নাই মানে 00। তাহলে 0 সংখ্যক লার্জেস্ট ডিজিট আছে, তাই না? 0 সংখ্যক 7 আছে। ওকে, জি। n এর মান কত? 0। জি। তাহলে পরের নাম্বার বের করতে হলে চেঞ্জ হবে কয়টা? n + 1 মানে কয়টা? একটা। জি স্যার। কোনটা? এইটা। এই ঘোড়ার ডিম 3টার চেঞ্জ হবে না, ঠিক আছে?
বলেন জিরোর পরে কত? 7? স্যার তাহলে 7 জিরোর পরে 7? ও স্যার 1 1 1 বুঝতেছেন ব্যাপারটা? এটার পরের সংখ্যা এটা একদম অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির মতোই। ওকে ওকে এখন আমাদের বলতে হবে যে হেক্সাডেসিমাল একটা সংখ্যা A9, এটার পরের সংখ্যাটা কত? আমি এখন যে কেউ উত্তর দিতে পারবেন, বলেন। আচ্ছা জারিন আগে হাত তুলছে। জারিন আপনি বলেন। জেরিন না জারিন? স্যার এ এ এ এ আচ্ছা এ, থ্যাংক ইউ। আমি এখন একটু অর্পিতাকে আনমিউট করব। অর্পিতা বলেন এটা কি ঠিক বলছে না ভুল বলছে? স্যার ঠিক বলছে। আচ্ছা অর্পিতা যেহেতু বলে দিচ্ছে ঠিক বলছে, তার মানে আমরা তো আর অন্য কারো কাছে না যাই। ওকে থ্যাংক ইউ, আপনি মিউট করে নেন। তাহলে আসলেই ঠিক বলছে। আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিই। দেখেন অনেকেই ভাবতে পারেন যে 9 যেহেতু পরেরটা মনে হয় 0 হবে, এরকম কিছু হবে, এরকম অনেকে ভাবতেছেন। ভাই আপনার ভাবাটা একটু ভুল আছে। এখন লার্জেস্ট মিন্স এফ, এখন লার্জেস্ট মানে এন, সরি 9 না, কেননা 9 এর পরের ডিজিট এ পর্যন্ত এফ পর্যন্ত লার্জেস্ট। তাহলে এই নাম্বারের লার্জেস্ট ডিজিট হচ্ছে 0 সংখ্যক। সো পরের নাম্বার বের করতে হলে একটা ডিজিটে চেঞ্জ হবে, এই ডিজিটে চেঞ্জ হবে, এর কোনো চেঞ্জ হবে না, এর কোনো চেঞ্জ হবে না, শুধু 9 এর পরিবর্তে চেঞ্জ হবে। 9 এর পরিবর্তে কত হয় জানেন তো? 9 এর পরিবর্তে এ হয়। তাহলে এটার পরের সংখ্যা হচ্ছে এ এ। এখন বলবেন এফ এফ এর পরের সংখ্যাটা কত? আমি দেখি কাকে আনমিউট করা যায়। আমি মেহনাজকে আনমিউট করব। মেহনাজ আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন এইটার পরের সংখ্যা কত? এফ এফ। স্যার এফ মানে 16, এফ মানে 15। এটা বড় কথা না, বলতে হবে যে এটার পরের সংখ্যা কত। এটা একটা সংখ্যা এফ এফ, পরের সংখ্যা কত? আপনি কি অনেক ভয় পাচ্ছেন আমাকে? F5 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 কিন্তু একটা কি আছে জানেন তো কিবোর্ডে? জানেন? জি স্যার। সরি F1 থেকে শুরু করে F12 পর্যন্ত। ওকে আপনাকে এখন বলতে হবে এই সংখ্যাতে কয়টা বড় ডিজিট আছে, লার্জেস্ট ডিজিট কয়টা আছে বলেন। দুইটা। দুইটা। এটা n এর মান। পরবর্তী সংখ্যা বের করতে হলে কয়টা ডিজিটে চেঞ্জ করতে হবে? তিনটা। তিনটা মানে এইটা এটা আর এখানে একটা অদৃশ্য কত? 0। তিনটা ডিজিটে চেঞ্জ করতে হবে। এখন বলেন এই তিনটা চেঞ্জ করবেন f এর পরে কত? 9 যদি আপনি ডেসিমেলের কথা বলতেন 9 এর পরে কত লিখেন? ডেসিমেলে 9 এর পরে ডিজিট আবার কত লিখেন? সিরিজটার কি রিপিটেশন ঘটে না? 9 এর পরিবর্তে কত লিখেন? 9 এর পরিবর্তে কত লিখেন মনে নাই? না স্যার। এই যে 99 যে সংখ্যাটা, এই 9 এর পরিবর্তে কত লিখেন? পরের সংখ্যা লেখার সময় এরকম লিখেন না? কত লিখেন 9 এর পরিবর্তে? 0। তাহলে f এর পরিবর্তে এখন কত লিখবেন? f লার্জেস্ট না? লার্জেস্ট এর পরে কত থাকে? 0। f এর পরিবর্তে 0। 0 এর পরিবর্তে 1। তাহলে এইটার পরের সংখ্যাটা 100। কথা বুঝছেন? জি স্যার। এবার হাত নামান সবাই। এখন কে কে বোঝেন না এবার হাত তুলেন। কে কে বোঝেন নাই টিল নাও হাত তুলেন। লজ্জা পায়েন না, আবার বলতেছি লজ্জা পাইলে মেরে ফেল দিও একদম। বলেন বলেন বলেন। সবাই বুঝতেছেন? দেখছেন আমি কত ভালো পড়াই? ওকে চাপা মারলাম আর কি। এখন আমরা একটা সংখ্যার আগের সংখ্যা বের করব। আবার ডেসিমেলে ফিরে যাই। দেখেন 20 এর আগের সংখ্যাটা হচ্ছে 19। 20 এর আগের সংখ্যা 19, ডেসিমেলের কথা বলতেছি। এখন লার্জেস্ট না ভাই, লোয়েস্ট কাউন্ট করবে সেম প্রসেসে। লোয়েস্ট মিন 0, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিরই লোয়েস্ট ডিজিট হচ্ছে 0 বাই ডেসিমেলে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত না? লোয়েস্ট কত? 0। সো আমাদেরকে এই পাশ থেকে সিরিয়ালি কাউন্ট করতে হবে যে হাউ মেনি লোয়েস্ট ডিজিট ইন হিয়ার। কয়টা আছে? একটা। তাহলে n এর মান এখন 1। আগের সংখ্যা বের করতে হলে এখন আগের সংখ্যা, পরের না, আগের সংখ্যা বের করতে হলে n+1 ডিজিটে চেঞ্জ করব। তাহলে পরের সংখ্যা বের করার জন্য কয়টা লার্জেস্ট সেটা কাউন্ট করতে হবে, লোয়েস্ট হলে কয়টা লোয়েস্ট সেটা কাউন্ট করতে হবে। যদি n সংখ্যক হয় n+1 ডিজিটে চেঞ্জ হবে। তাহলে n+1 মানে
একটার জন্য দুইটার ডিজিটের চেঞ্জ হবে। চেঞ্জ খুব সহজ। চেঞ্জ কি করবেন? 9 থাকলে 8 লিখবেন, 8 থাকলে 7 লিখবেন, ভাই 0 থাকলে আবার 9 লিখবেন। তাহলে 9 এর পরিবর্তে সরি 0 এর পরিবর্তে 9, 2 এর পরিবর্তে কত হবে? 1 হবে। এটার আগের সংখ্যা এটা। তাহলে আমি আর একটা সংখ্যা লিখি, মনে করেন 100, এরকম একটা সংখ্যা লিখলাম, অনেক পেঁচানো। এটা একটা ডেসিমেলি সংখ্যা, বাইনারির কথা বলতেছি না, এটা একটা ডেসিমেল সংখ্যা। তাহলে এই সংখ্যার যদি আগের সংখ্যা লিখতে চান, আপনাকে রাইট সাইড থেকে কাউন্ট করতে হবে যে কয়টা লোয়েস্ট ডিজিট, একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা। ভাই টোটাল দিয়ে কোনো কাজ নাই, সিরিয়ালি হতে হবে। সিরিয়ালি কয়টা? দুইটা। তাহলে এই নাম্বারের লোয়েস্ট ডিজিট হচ্ছে দুইটা। তাহলে আগের সংখ্যা বের করতে হলে আপনাকে তিনটা ডিজিট চেঞ্জ করতে হবে। কয়টা ডিজিট? তিনটা। এই তিনটার কোনো সমস্যা নাই, এই তিনটার কোনো সমস্যা নাই, এই তিনটা ডিজিটে চেঞ্জ করবেন। তাহলে জিরোর আগে কে বলেন? জিরোর আগে হচ্ছে 9, জিরোর আগে 9, 1 এর আগে কত? 0। তাহলে এই সংখ্যাটার আগের সংখ্যাটা হচ্ছে এটা। এবার চলে যাব বাইনারিতে। সরি বোর্ড টোড সব উল্টায় গেল আল্লাহ। এবার চলে যাব বাইনারিতে। বাইনারিতে ডিজিট হচ্ছে দুইটা, 0 আর 1। বাইনারিতে ডিজিট হচ্ছে 0 আর 1। তাহলে 1 এর আগে 0, খুব স্বাভাবিক, 0 এর আগে আবার 1। তার মানে মজা না ব্যাপারটা? সবসময় বাইনারিতে পরিবর্তনটা 0 এর পরিবর্তে 1 লিখতে হয়, আর 1 এর পরিবর্তে কত লিখতে হয়? 0 লিখতে হয়। তাহলে একটা সংখ্যা মনে করেন এটা বাইনারি সংখ্যা। এখন আমাকে বলবেন যে এটার আগের সংখ্যাটা কত হবে? কে বলবেন? আমি দেখি কাকে হাত তোলানো যায়। আচ্ছা, সাকিব জাওয়াদ, এটা জানি না কার কে, সাবিক জাওয়াদ নাকি জানো, কে আপনি বলেন? ভাইয়া আমি ইয়াশিরা হানিফি ইকরা, আমি আমার ভাইয়ের আইডি থেকে করতেছি, আমার আইডিটা। আচ্ছা, আপনাকে যেটা বলছি, আপনি যদি পেমেন্ট করে থাকেন তাহলে ক্লাস করতে হলে ওই যে যেটা নিকনেম থাকবে সেটা দিয়ে ক্লাস করতে হবে। এখন বলেন এই নাম্বারটার আগের নাম্বারটা কত যদি এটা একটা বাইনারি নাম্বার হয়ে থাকে? ভাইয়া 011। 011 শিওর? জি। ব্যাখ্যা করেন তো কেন হলো? ডান সাইড থেকে লোয়েস্ট ডিজিট দুইটা, তাহলে তিনটা চেঞ্জ হবে। দুইটা লোয়েস্ট ডিজিট, n এর মান 2, এইজন্য তিনটা ডিজিট n + 1 3। হ্যাঁ। তাহলে 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এটা না লিখলেও হবে, তাই তো? হ্যাঁ। বুঝছেন সবাই? ওকে, হাত নামিয়ে ফেলেন আপনি। এবার কোন এক মহিলা, ভদ্র মহিলা বলবে এটার আগের সংখ্যাটা কত। আমাদেরকে এটা বলবে। আমি কি আসলে দেখেন সবাইকে, আজকে এখানে ক্লাসে আছেন 60 জন, তো আমি জানি না এখানে আসলে আমার স্টুডেন্ট সবাই না, অবশ্যই আমি 40 জনের এই ব্যাচে ভর্তি নিছি, জানি না যে আর কে কে এখানে। তো আপনাদেরকে বলতেছি ভাই প্রপার ওয়েতে আসবেন। আচ্ছা, মানিক্স আইপ্যাড থেকে, ভাই এরকম নাম দেখলে তো ভয় লাগে। আচ্ছা বলেন না, পরিচয়টা দেন। আনমিউট করা হয়েছে আপনাকে, একটু আনমিউট করে নেন। মানিক্স আইপ্যাড, কি আপনি কি কথা বলবেন না এমন কিছু? কে বলছেন আপনি? সিরিয়াসলি ম্যান? ওকে, বাদ দেন এটা। সিদরাতুল মুনতাহাকে আমরা একটু আনমিউট করব। সিদরাতুল মুনতাহা। জি স্যার। ক্যান ইউ লিসেন টু মি? শুনতে পারতেছেন তাই না? জি স্যার। বলেন এই সংখ্যাটার আগের সংখ্যা কত? স্যার 1000। 1000 কেন? স্যার এখানে লোয়েস্ট নাম্বার নেই, তার কারণে লোয়েস্ট এখানে নাম্বার জিনিস, আর নাম্বার আর ডিজিট বুঝেন? সরি স্যার ডিজিট নাই না, ডান পাশ থেকে সিরিয়ালি নাই, তাই না? তাহলে 0 সংখ্যক আছে, এই জন্য চেঞ্জ হবে কয়টার? একটার। জি। এই তিনটার চেঞ্জ হবে না 1 এর পরিবর্তে। ওকে, বুঝতে পারতেছেন তো? জি স্যার। ওকে, এবার আমরা একটু চলে যাব, আপনি একটু আনমিউট করে নেন। আমরা এখন চলে যাব অক্টালে, একটা সংখ্যার আগের সংখ্যা বের করব। অক্টালে ডিজিট হচ্ছে 0 থেকে কোন পর্যন্ত? 7 পর্যন্ত। পরিবর্তনটা খুব স্বাভাবিক, 0 এর পরিবর্তে এখন 7 হয়ে যাবে। কেউ আমাকে বলেন 100 এর আগের সংখ্যাটা কত? এটা একটা অক্টাল সংখ্যা। আমি দাঁড়ান, কাকে এখন আনমিউট করা যায়? কাকে আনমিউট করা যায়? কাকে আনমিউট করা যায়? সারা, স্যার আপনাকে আনমিউট করেছি। আর ইউ देयर? শুনতে পাচ্ছেন আমাকে, রাইট? জি স্যার। বলেন এই সংখ্যাটার আগের সংখ্যা কত? এটা একটা অক্টাল সংখ্যা।
স্যার আচ্ছা আমরা বের করি, আপনি বলেন। 077 077 বা 77 এটা বলতে চাচ্ছেন, ওকে, কেন আপনি একটু ব্যাখ্যা করেন এখান থেকে। স্যার জিরোর আগে তো মানে মেইন প্রথম আপনার কাজ কি বলেন? কয়টা ডিজিট কয়টা? লোয়েস্ট ডিজিট দুইটা। লোয়েস্ট এটা ডিজিট বের দুইটা, করা। তাহলে পরবর্তী আগের ডিজিট বের করতে হলে তিনটা ডিজিটে চেঞ্জ হবে, তিনটা চেঞ্জ করতে হবে। জিরোর পরিবর্তে জিরোর পরিবর্তে স্যার 7। কেন 7? কেননা রিপিটেশন ঘটে, জিরোর পরিবর্তে আবার 7, আর 1 এর পরিবর্তে 0। ওকে, এখন আমরা একটু হেক্সাডেসিমালে চলে যাই। হেক্সাডেসিমাল একটা নাম্বার AFF, এটার আগের সংখ্যাটা বলেন কেউ। আমি এখন আনমিউট করতে চাচ্ছি, দেখি হাত তুলুক তারপর থেকে। আচ্ছা, আমি মাস কি যেন এটা নাম, অর্থিয়া নাকি যেন নাম, আপনি একটু নামটা বলেন। তাসনিম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, নাম বলেন। জি জি আপনার স্যার। স্যার মাশরুফা তাসনিম। মাশরুফা তাসনিম, তারপরে কি? অথিয়া। অর্থিয়া। জি স্যার। বলেন এই সংখ্যাটার আগের সংখ্যা কত? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। স্যার 00 0 0 পাশ থেকে 0 না এই পাশ থেকে 0? এই পাশ থেকে 0। জি স্যার। 0 0 রাইট সাইড থেকে 0। তারপর 00 এ সরি স্যার 009। 009, এই সংখ্যাটার আগের সংখ্যা 009। আচ্ছা, থ্যাংক ইউ, উত্তর বলছেন, থ্যাংক ইউ। আপনি বলেন, আমাকে ব্যাখ্যা করেন যে কিভাবে এটা করলেন। প্রথমে কি করতে হবে? স্যার রাইট সাইড থেকে সব থেকে, ও সরি আমি মনে হয় ভুল বলেছি স্যার, সরি না না, ভুল বলেন নাই, আপনি বলেন যে কিভাবে, মানে মানে আমাদের কার্যক্রমটা কি, প্রথমে কি করতে হয়? স্যার রাইট সাইড থেকে লোয়েস্টটা নিতে হবে, আমি ভুলে লোয়েস্ট কত? হাইয়েস্টটা নিয়ে বলে ফেলেছিলাম। স্যার এ একটা শুধু। লোয়েস্ট বুঝেন? স্যার লোয়েস্ট একটা মানে কি এখানে। জানেন? লোয়েস্ট মানে কি? ছোট। জি স্যার, লোয়েস্ট ডিজিট হেক্সাডেসিমালের এখানে ডিজিট একটা কত আছে থেকে শুধু শুরু এ। হয় জানেন? হেক্সাডেসিমালের সরি ডিজিট স্যার কত আমি থেকে শুরু হয়? জি জি স্যার বুঝতে পারছি, আমি উল্টাপাল্টা করে ফেলছি স্যার, সরি কোনো সরি। ব্যাপার না, চিল। আপনি প্যারা খায়েন না, আপনি আমাকে বলেন হেক্সাডেসিমালের ডিজিট কত থেকে শুরু হয়? 0 থেকে। তাহলে লোয়েস্ট কত? 0। 0। এখানে কয়টা লোয়েস্ট আছে? স্যার এখানে রাইট সাইড থেকে লোয়েস্ট নেই। নাই, 0টা আছে। আগের সংখ্যা বের করতে হলে একটা চেঞ্জ মাইনাস। হবে, এটা চেঞ্জ হবে। তাহলে এই ঘোড়ার ডিম দুইটার কোনো চেঞ্জ হবে না, এফ এর পরিবর্তনটা হবে। কি হবে এফ এর পরিবর্তে? 0। এফ এর পরিবর্তনটা কেমন করি বলেন তো? একটা আগে মানে ব্যাক আগে আসে, এফ এর আগে কে আছে? 0 আছে। ই সরি স্যার। ই, শুনেন আমি